ভয়েস অফ রোহিত ইউটিউব চ্যানেলে নিত্য নতুন গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ। সাত সকালে অরুর মেজাজ তুঙ্গে উঠে গিয়েছে। গতকাল পরীক্ষা শেষ হয়েছে, পরীক্ষার ছুতো এই মাসখানে ঠিকভাবে ঘুমাতে পারেনি। আজ একটু বেলা করে ঘুমাবে তাও পারছে না। সুমিতা বেগম সাত সকালে রুমে এসে হাঙ্গামা করছে। আজ শুক্রবার, তাদের দাওয়াত পড়েছে। এলাকার স্বনামধন্য খানবাড়ির বড় মেয়ের বিয়ে, বাড়ির বাচ্চাদের পরীক্ষা বলে হলুদ প্রোগ্রাম অ্যাটেন্ড করেনি, কিন্তু দাওয়াতে তো যেতে হবে। সুমিতা বেগম অরুর শরীরে কাঁথা টেনে নিলেন, ভাঁজ করতে করতে বললেন, তোর চাচু বলে গেছে এখনই উঠতে। 11টার সময় সবাইকে তৈরি থাকতে হবে, দাওয়াতে যাওয়ার পূর্বে খানবাড়ি যেতে হবে, সময় নেই হাতে। সবিতা বেগমের কথা যেমন অরুর কান অব্দি পৌঁছাচ্ছে না, তার উঠার কোনো নামগন্ধ নেই। মরার মতো বিছানায় উবু হয়ে পড়ে। ঘর গোছাতে গোছাতে সুমিতা বেগম আনমনে বলে চলেছেন, দাওয়াতের ছুতোয় ভাবিয়া তন্ময়কে এক নজর দেখা যাবে। কত মাস হয়ে গেল ওদের দেখি না। যেহেতু তন্ময় আলাদা দাওয়াত পেয়েছে, ইফাতরাদের সাথে ওর খুব ভালো বন্ধুত্ব, ওকে তো দাওয়াত দিতে আসতেই হবে। তন্ময় কি আর একা আসবে? ভাবিকে সাথে নিয়েই আসবে। এই সুযোগ যেন তাদের মানাতে পারি আর বাড়ি ফিরে আসতে পারি। হুট করে অরু ঘুম ছেড়ে উঠে বসলো, মায়ের দিকে চমকে তাকিয়ে বলল, তন্ময় ভাই যাবে না? মানে বড় মা যাবে? যাবে না আবার? বাধ্যতামূলক যেতেই হবে। আমাদের সাথে যাবে তো? বাড়ির ঝগড়াঝাটি বাড়িতেই সীমাবদ্ধ। তোর চাচু তাদের আলাদা যেতে দেবে না মনে হয়। সেটাই তো। অরুর ঘুম আকাশপথে উড়ে গিয়েছে। খুশিতে চোখ জোড়া জলজল করছে। বিছানা ছেড়ে দ্রুত পায়ে উঠে দাঁড়ালো। কোমর সমান চুলগুলো খোপা করতে করতে ওয়াশরুমে ছুটেছে। গোসল সেরে বেরিয়ে নিচে নামলো, কেউ নেই। সবাই নিজেদের রুমে তৈরি হতে ব্যস্ত। অরু বাবা মায়ের রুমে উকি দিল। বিছানার উপর সাদা পাজামা পাঞ্জাবি সেট। সাদা পরবে তার বাবা। তারপর অরু বড় চাচুর রুমে উকি দিল, সেখানেও সাদা পায়জামা পাঞ্জাবি সেট গুছিয়ে রাখা। তারপর গেল ছোট চাচুর রুমে, তার বিছানায়ও সাদা পায়জামা পাঞ্জাবি সেট। অরু ডিসিশন নিল সে সাদা কিছু পরবে, সাদা গাউন নাকি সাদা কামিজ। দোটানায় ভুগতে থাকা সে পাখির সামনে দাঁড়ালো। পাখি আমাকে গাউনে মানাবে নাকি কামিজে? পাখি ঝিমাচ্ছে, জবাব নেই। অরু রেগে গেল, পাখির খাঁচা ঝাঁকিয়ে পাখিটাকে বিরক্ত করলো কিছু। তারপর বাড়ির আনাচে কানাচে ঘুরছে, ঘুরতে ঘুরতে এলো রুবির রুমে। রুবি বিছানায় কাপড় চোপড় মেলে রেখেছে, অরুকে দেখতে এই টেনে নিয়ে আসলো। দেখ তো কোন কালারের কামিজটা আমাকে বেশি মানাবে। সাদা? না না, সাদা গতকাল পরেছি, আবার সাদা পরবো। ভাবছি লাল কামিজ পরবো, তুই কি বলবি? অরু মহানন্দে বলল, সাদা? ঠিক অরু একটা সাদা কামিজ পরেছে। সবার আগে তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখছে। নাকটা পিট পিট করছে। দাওয়াত খেতে গিয়ে আবার হাঁচি চলে আসবে না তো? অরু ইদানিং হাঁচিকে খুব ভয় পায়, পাবে না? হাঁচি আসলে যদি সর্দি বেরিয়ে যায়, আর তখন যদি তন্ময় সামনে থাকে, অরু লজ্জায় এবার কেঁদেই ফেলবে। হাত ব্যাগে টিস্যু নিয়ে নিল কিছু, পারফিউম স্প্রে করে বেরিয়ে পড়লো। আনোয়ার সাহেব সোফায় বসে আছেন, পরনে সাদা পাজামা পাঞ্জাবি। মুস্তফা সাহেব মোবাইলে কথা বলছেন, তিনিও সাদা পায়জামা পাঞ্জাবি পরেছেন এবং উপরে কোটি। অরুকে দেখে আনোয়ার সাহেব হাসতে লাগলেন। আমরা আজ ম্যাচিং। কেমন লাগছে আমাকে বাবা? আনোয়ার সাহেব ছোট্ট অরুর কপালে চুমু এঁকে বললেন, ভীষণ সুন্দর, মাশাল্লাহ। তোমাকেও সুন্দর লাগছে বাবা। মোস্তফা সাহেব অরুকে তার দিকে আসতে ইশারা করলেন। অরু চোখে মুখে হাসিনি এগিয়ে এলো। মোস্তফা সাহেব বললেন, আর আমাকে কেমন লাগছে? চাচু তোমাকে এতটাই সুদর্শন লাগছে যে একটুখানি মেয়েরা তোমার পাগল হয়ে যাবে। অট্টহাসিতে ফেটে পড়লেন মোস্তফা সাহেব। ওহি সাহেব এসে বসেছেন মাত্র, তিনি তন্ময়কে কল করছেন। তন্ময় কল ধরতেই বললেন, কখন বেরোবি? তন্ময় কিছু বলবে তার পূর্বে মোস্তফা সাহেব পাশ থেকে বললেন, বাড়ি ছেড়েছে ভালো কথা। এখন মানুষ সামনে আমাকে হাসাহাসির পাত্র যেন না করে। গাড়ি পাঠাবো, সেটা করে সবাই একসাথেই যাবে। আলাদা করে যাওয়ার জন্য না হয়। স্পিকার লাউডে দেওয়া মুস্তফা সাহেবের কথা শেষ হতে তন্ময়ের গম্ভীর স্বরের হাসি শোনা গেল। হাসতে হাসতে বলল, চাচ্চু, তোমার ভাইয়ের মাথা গরম? ওই সাহেব বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে চুপ রইলেন। ওপাশ থেকে তন্ময় পরপর কল কেটে দিয়েছে। যেহেতু তন্ময় না বলেনি, তার মানে এক গাড়ি করে যাবে সবাই। এবার মুস্তফা সাহেবের গম্ভীর মুখ নরম দেখালো। তিনি আর চোখে ওই সাহেবের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালেন। আমাকে যেতে হবে এখনই। বাচ্চাদের নিয়ে সময় মতো চলে আসবে। জি ভাই।
অরু সাবিহার সাথে বসেছে। এই গাড়িতে তন্ময় উঠবে ভাবতেই অরু উত্তেজিত হয়ে পড়ছে। মাসখানেক যাবৎ তন্ময়ের দেখা নেই। অরুর মন কেমন আনচান করছে লোকটাকে দেখার জন্য। তাদের গাড়ি মাত্র পৌঁছেছে তন্ময়দের ফ্ল্যাটের সামনে। অরু জানালার কাজ খুলে মাথা বের করে রেখেছে। ওই তো তন্ময় আর জয়া বেগম আসছেন। আশ্চর্যজনকভাবে তন্ময়ও সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে এবং মোস্তফা সাহেবের মতো একই ডিজাইনের কোটি পরেছে উপরে। অরুর বুকের ভেতরটা কাঁপছে। শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। ধ্যান মেরে তাকিয়ে রইল। ছোট থেকে অরু ভেবে এসেছে তন্ময় অসম্ভব সুন্দর দেখতে। সুন্দর সে সকলের কাছেই প্রিয় ছিল সবসময়। যখন কাজিনদের আড্ডা বসতো সবার নজর তন্ময়ের দিকে থাকতো, এমনকি অরুরও। এদিকে অরুর তীক্ষ্ণ চাহনি তন্ময় দেখেও যেন দেখল না। আকাশের পাশে এসে ড্রাইভিং সিটে বসলো। জয়া বেগম পেছনে, অরু আর সাবিহার মধ্যে বসেছে। অরুর চোখ জোড়া আর চোখে তন্ময়ের দিকে চলে যাচ্ছে বারবার। নিজেকে নিয়ন্ত্রণ করতে সে জানালার বাইরে তাকালো। লোকটা এত সুন্দর কেন? অরু আনমনে মিনমিন করে বলল। খানবাড়ির সামনে অলরেডি শাহজাহান বাড়ির দুটো গাড়ি পৌঁছেছে। রুবি, দীপ্ত, সুমিতা বেগম, মুফতি বেগম এখনো গাড়িতে বসে। তন্ময়দের গাড়ি পৌঁছাতে দেখে নেমে আসলেন। জয়া বেগমকে দেখে তাদের চোখ জোড়া ভিজে উঠেছে। খানবাড়ির কর্তা এগিয়ে এসেছেন তাদের আপ্যায়নের জন্য। কর্তার সাথে মোস্তফা সাহেব দাঁড়িয়ে, তার সাথে আনোয়ার সাহেব, ওহি সাহেব ও উপস্থিত। তন্ময়ের পাশেই মোস্তফা সাহেব দাঁড়িয়েছেন। ছেলেকে দেখে স্ত্রীর দিকে আর চোখে তাকালেন, কিন্তু কিছুই বললেন না। জয়া বেগম মাথা নত করে রেখেছেন। সে ভুলেও আশেপাশে তাকাচ্ছে না। স্বামীর দিকে তো আরো আগে নয়। এত সব আলাপ আলোচনা শোনার সময় অরু নেই। সকলে আর চোখে সে দেখে সে তন্ময়ের পেছনে দাঁড়িয়ে আছে। উকিঝুঁকি মেরে কিছুক্ষণ পর পর তন্ময়ের মুখমণ্ডল দেখছে। সকলে যখন খানবাড়িতে ঢুকতে ব্যস্ত, সেই সময় তন্ময় হুট করে অরুর কান টেনে ধরল। আচমকা টানে অরু আর্তনাদ করে উঠল। আহ আহ ছাড়ুন, কানে দুল পড়েছি তো, ব্যথা পাই। এমন ভারী কানের দুল পড়ার মানে কি? দেখে মনে হচ্ছে কান ছিঁড়ে পড়ে যাবে। দেখতে এমনটা দেখায়, তবে অত ভারী নয়। আপনি পরে দেখুন, একদম ভারী না, হালকা খুব। তন্ময় এবার একটু শক্তি দিয়ে কান টেনে দিয়ে শুধালো। আমি পারবো? না না, আমিই পরবো। ছাড়ুন ছাড়ুন, ব্যথা পাই। ভুল হয়ে গেছে, আর বলবো না। তন্ময় ছেড়ে দিল। চেনা পরিচিত মানুষদের ডাকে সেদিকে চলে গেছে। অরু তার যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে রইল। লাল কান ধরে মায়ের পেছন পেছন হাঁটছে। আর চোখে আরেকবার তাকালো তন্ময়ের দিকে। এবার আচমকা তন্ময় তাকিয়ে চোখ রাঙাতেই অরু নজর ফিরিয়ে ফেললো। যেভাবে তাকিয়েছে মনে হলো অরুকে আস্ত চিবিয়ে খেয়ে ফেলবে। সাবিহা জানে এখানে অয়নকে দেখতে পাবে। খানবাড়ির সাথে অয়নের বাবার খুব ভালো বন্ধুত্ব। তাই যখন অয়নকে সোফায় বসে কথা বলতে দেখেছে মোটেও অবাক হয়নি। অবাক হয়েছে অয়নের বিহেভিয়ারে। আজ যেন অয়ন সাবিহাকে চেনেই না। ছেলেটা সিরিয়াস ভঙ্গিতে চায়ের কাপ হাতে নিয়ে কথাবার্তায় ব্যস্ত। অবশ্য অয়নের এমন ব্যবহার অযৌক্তিক নয়। কিছুদিন আগে রাগের মাথায় সাবিহা অনেক কথা শুনিয়েছে অয়নকে। এতটাই শক্ত কথা বলেছে যে অয়ন এই কয়দিন যাবৎ তার সামনেই আসেনি। নিশ্চয় অয়ন বুঝতে পেরেছে সাবিহা আর তার কখনোই সম্পর্ক হওয়ার সম্ভাবনা নাই। ভালোই হলো। সাবিহা নীরবে বুকের ভেতরে পিনপিনে ব্যথাটা অগ্রাহ্য করল। মনে মনে ঠাই করেছে দ্বিতীয়বার তাকাবে না এই ছেলের দিকে। কিন্তু তার নজর কিভাবে যেন চলে যাচ্ছে ওদিকে। নজর ফেরাতে সে সেখান থেকে চলে এলো। এসে দাঁড়িয়েছে পূর্ব দিকে। এদিকটায় মানুষের যাতায়াত কম। সবাই পশ্চিম দিকে আড্ডায় ব্যস্ত। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যাবে, তখনই ওড়নায় টান অনুভব করলো। ঘুরে দেখলো তার ওড়না রেলিং এর সাথে আটকে আছে। টেনে ছুটাতেও পারছে না। পেছন থেকে আওয়াজ আসলো। সাহায্য লাগবে? সাবিয়া ফিরে তাকালো না। না তাকিয়ে জানে এটা কার কণ্ঠ। অয়ন সামনে এসে দাঁড়ালো। খুব সহজে ওড়নাটা ছাড়িয়ে দিল। সাবিহা চলে যেতে নিচ্ছিল। আবারও ওড়নাটায় টান খেলো। ভেবেছে এবারও রেলিং এ বেজেছে, কিন্তু ঘুরে দেখলো ওড়না অয়নের হাতে। সাবিহা চমকে তাকালো। এসব কেমন অশুভ ব্যবহার? অয়নের জবাব নেই। জবাবের বদলে ওড়নাটা হাতে পেঁচিয়ে নিতে লাগলো। সাবিহা অবাকে চূড়ান্তে। অয়ন, অয়নের কানে যেমন সাবিহার কণ্ঠ পৌঁছাচ্ছে না, নিজের মতো ওড়না টেনে যাচ্ছে। রাগে লজ্জায় সাবিহা বাকরুদ্ধ। সাবিহার সামনে আসতেই অয়ন বলল। আপনার জন্য কি আসলে আমি খুব অযোগ্য? ওরা ছাড়ো। ৪ বছরের বয়সের গ্যাপ কি খুবই লজ্জাজনক? অয়ন, কেউ আসবে। অয়ন গম্ভীর স্বরে বলল। আসুক, আমার কথার উত্তর দিন। সাবিহা রেগে তাকিয়ে ওড়না ছুটাতে চাইলেও ব্যর্থ হচ্ছে। কণ্ঠে ক্রোধ নিয়ে বলল। নিজের সীমায় থাকো। সীমানা ছিলাম, কিন্তু আজ থেকে থাকব না। আপনি শুধু আমার ভালো রূপ দেখেছেন, এখন খারাপটা দেখবেন। সাবিহা কি করবে দিশা পাচ্ছে না। রাগান্বিত অয়নের চোখ জোড়ার দিকে তাকিয়ে রইল। কেন এই ছেলেটা সবকিছু উলটপালট করছে? কেন তার দুনিয়া তছনছ করছে প্রতিনিয়ত? কেন এত জ্বালাতন করে? দূর থেকে অরুর কণ্ঠস্বর ভেসে আসছে। অয়ন সাবিহার ওড়না ছেড়ে দেয়া দাঁতে দাঁত ঠেকিয়ে বলল। রাতে ছাদে আসবেন, আপনার সাথে কথা আছে। আল্লাহর কসম, আপনি না আসলে আমি সোজা আপনার ঘরে ঢুকে যাব।
অয়ন যেভাবে এসেছে সেভাবে অন্য পাশ দিয়ে চলে গেল। অরু দৌড়ে এসে দাঁড়ালো সাবিহার সামনে। একা দাঁড়িয়ে আছো যে? চলো, এখনই রওনা হব, চাচু ডেকেছে। যেতে নিয়ে সাবিহা পেছনে তাকালো, নেই, কেউ নেই। দীর্ঘশ্বাস ফেললো। কি হচ্ছে এগুলো? তন্ময় যে গাড়িতে চড়েছে সেই গাড়ি অলরেডি ফিল আপ। দীপ্ত, রুবি, সাবিহা, আকাশ, এমনকি জবেদা বেগম, মুফতি বেগম এবং সুমিতা বেগম একসাথে বসেছেন। অরু ছোট ছোট চোখ করে তন্ময়ের দিকে তাকিয়ে। আনোয়ার সাহেব পেছন থেকে ডাকলেন। আম্মা, আসো বাবার সাথে বসবা। যাওয়ার সময় অরু ভেজা ভেজা চোখে তন্ময়কে দেখে গেল। মন খারাপ নেই, অন্য গাড়িতে ৩ বাচ্চাদের সঙ্গে বসলো। নাক পিটপিট করে টিস্যু বের করতে নিয়ে দেখলো তন্ময় আসছে এদিকে, চোখে মুখে সানগ্লাস পরে। অরু দ্রুত টিস্যু সরিয়ে ফেললো। তন্ময় এসে ড্রাইভিং এ বসেছে। মুহূর্তে গাড়ি চলতে শুরু করলো। তার মানে তন্ময় গাড়িতে যাবে। অরু খুশিতে গদগদ হয়ে আছে। বিড়াল যেমন তার প্রিয় মাছ দেখছে তেমন ভাবে তাকিয়ে রইলো। তন্ময়ের পাশে মোস্তফা সাহেব বসেছেন, তার চোখেও সানগ্লাস। অরু নিজের হাত ব্যাগ থেকে সানগ্লাস বের করে পরে নিল। সানগ্লাস পরিহিত সে মিটিমিটি হাসছে। আজকে সে আর তন্ময় একদম সেম টু সেম। কমিউনিটি সেন্টারে পৌঁছাতে ২০ মিনিট লেগেছে। পুরো পরিবার এক টেবিলেই বসেছে। খাওয়ার সময় অরু কাউকেই চেনে না। এমনকি তন্ময়কেও না। সর্বপ্রথম টেবিলে সেই বসেছে। সকলের আগে খেতেও আরম্ভ করেছে। তন্ময় যখন তার পাশে বসেছে সেটাও খেয়াল করেনি। মহারানী খেতে খেতে একে একে হুকুম দিচ্ছে খাবারের বাটি পাস করতে। তন্ময়ের সামনের বাটিতে ভালো ভালো গোস্ত। অরুণ নজর সেটাতে পড়েছে। ধীর গলায় বলল, আমাকে তরকারির বাটি দিবেন? ওই যে আপনার সামনেরটা। না, দিব না। অরু কষ্ট পেয়ে বলল। আপনি তো নিচ্ছেন না। তন্ময় মাথা ঘুরিয়ে তার দিকে তাকাতেই নজর ফিরিয়ে বলল। লাগবে না তো। কিছুক্ষণ পর খেয়াল করলো তন্ময় নিজেই তাকে তরকারি বেড়ে দিচ্ছে। অরুর মন ভালো লাগায় ছেয়ে গেল। জলজল নয়নে তন্ময়ের দিকে তাকিয়ে রইল। খাওয়া দাওয়া শেষ করে সে ভাবলো তন্ময়ের পেছন পেছন ঘুরবে, কিন্তু সেটা হলো না। তন্ময় কথাবার্তায় ব্যস্ত। একসময় দেখলো মেয়েদের সাথে কথা বলছে, লম্বা চওড়া সুন্দরী মেয়ে যারা তন্ময়ের বয়সী। অরুর খারাপ লাগতে লাগলো। তন্ময়ের সাথে দাঁড়ানো মেয়েগুলোকে তারা সুন্দর মনে হলো না। সবাইকে কালসাপ মনে হচ্ছে। ধীরে ধীরে এগিয়ে গেল তন্ময়ের দিকে। তার আশেপাশে ঘুরতে লাগলো, কিন্তু তন্ময় একবারও অরুর দিকে নজর দিল না। অভিমানী সে বাবার কাছে চলে এসেছে। বাকিটা সময় বাবার পেছনে পেছনে ঘুরতে লাগলো। ডিনার শেষে সাবিহা চুপচাপ সোফায় বসে। অরু তার চারিপাশে বিড়াল ছানার মতো ঘুরঘুর করছে, মুখে যা আসছে বলছে। এটা সেটা নিয়ে তর্ক বিতর্ক করছে, কিন্তু সাবিহা কিছুই শুনছে না। অন্যমনস্ক হয়ে আছে। অরু একসময় সুমিতা বেগমের পিছু লাগলো। সাবিয়া এই সুযোগে উঠে চলে এলো নিজের রুমে। কিছুক্ষণ বিছানায় বসে রইল। দেয়াল ঘড়িতে রাত ১০টা ৩৩। বাড়ির মানুষ এখনো সজাগ। সাবিয়া বই নিয়ে টেবিলে বসলো। পড়ায় মনোযোগী হবার চেষ্টা করছে। আধা ঘন্টা খানেক পরেও মনোযোগ হারিয়ে ফেলছে। বই বন্ধ করে ব্যালকনিতে দাঁড়ালো। ঠান্ডা বাতাস বইছে, আকাশ ডাকছে, বৃষ্টি আসবে মনে হয়। অন্ধকার মেঘাচ্ছন্ন আকাশের পানে বিষণ্ণ চোখ মুখ নিয়ে তাকিয়ে রইল এক অসহায় যন্ত্রণা বুকে তোলপাড় সৃষ্টি করছে। খেয়াল করলো বাড়ির লাইট সোর্স অফ হয়ে গিয়েছে। তার মানে সবাই নিজেদের রুমে চলে গিয়েছে। বাড়িটা এখন শান্তশিষ্ট, সম্পূর্ণ নিস্তব্ধতায় ঘেরা। মুহূর্তে সাবিহা বৃষ্টির ফোঁটা অনুভব করলো মুখমণ্ডলে। বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। বাতাসে উড়ে বৃষ্টি তার শরীর স্পর্শ করছে। এখানে দাঁড়িয়ে থাকলে ভিজে যাবে দেখে কার্টেন্স লাগিয়ে দরজা থেকে ভিতরে চলে এলো। ঘড়ির কাঁটায় রাত ১২টা। বৃষ্টির মধ্যে তো অয়ন আসবে না, সাবিহাকেও যেতে হবে না। মনে মনে নিজেকে মানিয়ে ঘুমানোর জন্য তৈরি হচ্ছিল। তবুও মন আঁকুপাকু করছে। এই ঝুম বৃষ্টিতে অয়ন আসবে নাকি? না, আসবে না। অয়ন একদম আসবে না। আর আসলেও সাবিহা যাবে না। মন মানসিকতা শক্ত করে শুয়ে পড়ল। বিছানায় এদিক সেদিক ঘুরেও ঘুমাতে পারছে না। বৃষ্টির শব্দ ব্যালকনি থেকে ভেসে আসছে। হুট করে সাবিহা লাফিয়ে উঠল। ছাতা হাতে দৌড় লাগালো ছাদে। হাঁপাতে হাঁপাতে দম বন্ধ হবার জোগাড়। অন্ধকার সঙ্গে প্রখর বৃষ্টি হচ্ছে। অয়নকে দেখতে সাবিহার সময় লাগলো না। টান টান হয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটা এত তেজি। এই ঠান্ডা বাতাসের মধ্যে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকার মানে হয়? সাবিহা এগিয়ে আসলো না। ছাতা মাথায় দিয়ে সেখান থেকেই বলল, বাসা যাও। অয়ন ঠায় দাঁড়িয়ে কথা শুনছে না একদম। সাবিহার রাগ লাগলো। ইচ্ছে করছে চলে যেতে, পাও বাড়িয়েছে কিন্তু যেতে পারছে না। ফিরে তাকিয়ে দেখলো অয়ন লাফিয়ে তাদের ছাদে চলে এসেছে। তাকে এগিয়ে আসতে দেখে সাবিহার বুক কেঁপে উঠল। নিজেকে যথাসম্ভব শান্ত করে বলল, কি এমন জরুরি কথা যে এই বৃষ্টির মধ্যে বলতে হবে? ভালোবাসি। সাবিহা হাতের ছাতা নড়ে উঠল। শক্ত করে না ধরলে হয়তো পড়ে যেত। অয়ন আবারও বলল, আমি আপনাকে ভালোবাসি। বাচ্চাকে ছেড়ে দাও অয়ন। তোমার সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে সামনে। আমাকে ভালো লাগে এটা তোমার কিছুক্ষণের মোহ। একসময় কেটে যাবে সেটা। ৫ বছর তো হলো। আর কত? বৃষ্টির মধ্যে ভেজা অবস্থায় দাঁড়ানো অয়ন উচ্চস্বরে প্রশ্ন করল। কাটে না কেন এই মোহ? আরো ৫ বছর অপেক্ষা করতে হবে? নাকি সারা জীবন? সাবিহার মাথা ঘুরাচ্ছে। আর এক মুহূর্ত এখানে থাকা সম্ভব নয় তার পক্ষে। ফিরে যাও। এটা বলে সাবিহা পা বাড়ায় চলে যাবার জন্যে।
পেছন থেকে অয়ন তার হাত চেপে ধরে, পরপর মাথার উপর থেকে ছাতাটা সরে যায়, মুহূর্তে ভিজে গেল সে। অয়ন হাত ছাড়ল না, কাছে এসে দাঁড়ালো, কণ্ঠ যথাসম্ভব শান্ত করে বলল, আমাকে ভালোবাসা যায় না সাবিহা? এটা অসম্ভব। আমরা একটা সমাজে বসবাস করি অয়ন। এখানে কিছু রীতিনীতি আছে। মানুষ কি বলবে এটার গুরুত্ব দিতে হবে তো। আচমকা সাবিয়া নিজেকে অয়নের বাহু ধরে আবিষ্কার করলো, শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিয়েছে। রীতিনীতি, সমাজ, লোকজন, আমি কিছুর পরোয়া করি না। আমি শুধু আপনার পরোয়া করি। আমি শুধু আপনাকে ভালোবাসি। আমি চাই আপনিও আমাকে ভালোবাসুন। সাবিয়া নিশ্চুপ হয়ে অয়নের বুকে পড়ে রইল, নিজেকে ছাড়ানোর প্রচেষ্টা করছেন। ক্লান্ত হয়ে পড়েছে সে। অয়নকে কিভাবে বোঝাবে, তার মনের কথাগুলো কিভাবে বোঝাবে? এই সমাজ তাদের মেনে নিবে না, পরিবার মেনে নিবে না। সাবিয়া অস্পষ্ট স্বরে বলল, কেউ মেনে নিবে না। আপনি যদি চান সবাই আমাকে মেনে নিক, আমি সবাইকে মানতে বাধ্য করব। সাবিয়া কাঁদতে শুরু করেছে। তোমার সাথে আমার মানাবে না তো। আমি মানিয়ে দিব। ম্যাচুরিটি বাড়াতে হবে তো বাড়াবো। এখন থেকে দুনিয়ার সম্মুখীন হতে হবে, হব। আপনার দায়ভার নেওয়ার জন্য কাজ করতে হবে তো আমি কাজ করতে শুরু করব সাবিহা। আপনি শুধু আমাকে ভালোবাসার চেষ্টা করুন, আমার অপেক্ষা করুন, আমাকে কিছু বছর সময় দিন। সাবিয়া কেমন গলে গেল, চোখ জোড়া বন্ধ করে অয়নের মিষ্টি কথাবার্তা শুনতে থাকলো। এগুলো শুনতে কতটাই না ভালো লাগছে। আসলে কি সম্ভব? অয়ন এখনো অনার্সে, সম্পূর্ণ পৃথিবী দেখা বাকি তার। বাইরের সুন্দর পৃথিবী ঘুরে এসে কি সাবিহাকে তখনও ভালোবাসবে? এভাবে তার জন্য পাগল থাকবে? অরুর ইন্টার ফার্স্ট ইয়ারের রেজাল্ট আউট হয়েছে, ভালো করেছে। ৪-৫ দিনের মাথায় ইন্টার সেকেন্ড ইয়ারে ভর্তি হয়ে এসেছে, রেগুলার ক্লাস অ্যাটেন্ড করছে। আর সন্ধ্যায় দৌড়ে তন্ময়ের কাছে হায়ার ম্যাথমেটিক্স করায় ছুতো চলে আসে। তন্ময় দৈনন্দিনের মতো একই ব্যবহার করে। অরুর আবেগী মন, ব্যাকুলতা, তীক্ষ্ণ নজর কিছুই যেন সে চোখে দেখে না। কিন্তু দিন যাচ্ছে আর অরুর অস্থিরতার মাত্রা বেড়ে চলেছে। যেমন মাসখানেক আগে হুট করে বালিশ বুকে জড়িয়ে কেঁদে কেটে টিস্যু দিয়ে ঘর ভর্তি করে ফেলেছে, এখন কান্না কেন করছে নিজেই জানে না। সেদিন তন্ময় তার মেসেজ সিন করেনি দেখে অরু সারাদিন খাওয়া দাওয়া করলো না। পরশু কল করেছে, তার কল রিসিভ করেনি দেখে সারাদিন চোখের কোণে জল নিয়ে পুরোটা বাড়ি ঘুরেছে। গতকাল ভাত খেতে বসে হুট করে কেঁদে ফেললো। কাঁদতে কাঁদতে সর্দি চোখের জল দিয়ে চোখ মুখ ভরে ফেলেছে। মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব সকলেই চিন্তিত সুরে প্রশ্ন করেছেন। কি হয়েছে আম্মা? প্রত্যুত্তরে অরু নাক টেনে বলেছিল, আমাকে ভালো ডাক্তার দেখাও না কেন তোমরা? আমাকে কি ভালোবাসো না? আমার সারাটা বছর ঠান্ডা লেগে থাকে কেন? আনোয়ার সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, আম্মা তুমি সারা রাত এসি ছেড়ে শুয়ে থাকো, শরীরে কাঁথা জড়ো না, তো ঠান্ডা তো লাগবেই। তুমি চলো, আমরা এখনই ডাক্তারের কাছে যাব। বাবার আদুরে কথাবার্তায় অরুর মন ঠান্ডা হয়েছে ঠিকই, তবে আজকে আরেক কাণ্ড ঘটতে চলেছে। অরুর বেশ কিছু ক্লাসমেটদের বয়ফ্রেন্ড আছে এবং তাদের থেকে শুনেছে কাল ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। এই দিন ভালোবাসার মানুষদের উৎসবের দিন। প্রেমিক প্রেমিকারা ঘুরতে যায়, অরুও যেতে চায় তন্ময়ের সাথে, কিন্তু তন্ময় আর সে তো প্রেমিক প্রেমিকা না। তাহলে এখন অরু চায় প্রেমিকা হতে, আর তার প্রেমিক হিসেবে তন্ময়কে চায়। দরজার ছিটকিনি আটকে সেলফোন হাতে অরু বিছানার মধ্যে বসলো, সাথে এনেছে টিস্যু বক্স। যদি তন্ময় তার সাথে যেতে না চায় তাহলে অরু কাঁদবে, কেঁদে কেটে তন্ময়কে শোনাবে, শুনিয়ে রাজি করাবে। প্রথম কলে রিং বেজেছে কিন্তু ধরেনি, দ্বিতীয় কলে তন্ময় রিসিভ করেছে। অরু চুপ হয়ে রইল। ওপাশ থেকে তন্ময়ের গভীর রাতের গম্ভীর স্বরে শোনা গেল। কি হয়েছে? অরু মিনমিনে সুরে বলল, আপনি কি কাল ফ্রি? বুঝিনি। অরু এবার উচ্চস্বরে বলল, আপনি কি কালকে আমাকে নিয়ে বেড়াবেন? কেন? আমি ঘুরতে যেতে চাই। কাল নয়, অন্য একদিন যাস। সাবিহাকে বলে দেব, নিয়ে যাবে। না। তন্ময় ধমকে সুরে বলল। কি না? ধমকে অরুর মুখটা অন্ধকার হয়ে গেল। ইনিয়ে বিনিয়ে বলল, আমি আপনার সাথে যাব। অফিস আছে। আপনি কি ছুটি নিতে পারবেন না একটা দিন? পারবো না। অরু নাক ফুলিয়ে চলেছে, চোখের কোণে লাল হয়ে গেছে তার, কেঁদে দিবে দিবে ভাব। আপনার কি আমার প্রতি একটুও মায়া নেই? আপনি আমাকে দেখতেই পারেন না, তাই না? আপনার ওসব মেয়ে ভালো লাগে, আমাকে ভালো লাগে না। চাচ্চুরে ফোন দে তো। অরু ও কল কেটে দিল ভয়ে। এগুলো যদি তার বাবাকে বলে অরু অনেক কষ্ট পাবে। বাবা কি ভাববে তাকে? ছোট থেকে যাকে ভাই বলে গেছিস, এখন তাকে বিরক্ত করিস? এই শিক্ষা দিয়েছি তোকে? ভয়ে অরু কাঁদতে বসলো। তন্ময় কল করেছে। অরু কান্না থামিয়ে ধরল, নাক টানার মধ্যে বলল, আর বলবো না, হ্যাঁ? এগুলো একদম বলবো না। আপনি বাবাকে কিছুই বলিয়েন না। এই যে কান ধরেছি। তন্ময়ের গলার স্বর মুহূর্তে নরম শোনা গেল, একটু তাড়াহুড়ো শোনালো বটে। কান্না থামা, কথা
অরুর ফোনে চার্জ চলে গেল। ফোনও যাচ্ছে না। অরু কথা বললেই বিপদ। সেলফোন চার্জে দিয়ে অরু ঘুমাতে গেল। তার শুধুই কান্না পাচ্ছে, বালিশ ভিজে ছারখার। তন্ময় তাকে বোনের নজরে দেখে আসে। অরু আসলেই নির্লজ্জ। সকালে ঘুম থেকে উঠে দেখে চোখ মুখ ফুলে কলা গাছ। আয়নায় নিজেকে নিজেই দেখে লাফিয়ে উঠল। এই চেহারা নিয়ে নিচে গেলে তাকে সবাই আস্ত খেয়ে ফেলবে। গোসল নিলে নিশ্চয়ই ফোলা ভাব চলে যাবে। অরু সকাল সকাল গোসল নিল। না, চোখ মুখ ফোলাই রয়ে গেছে। কলেজ ড্রেস পরে মাথা সহ মুখ স্কার্ফ দিয়ে পেঁচিয়ে নিচে নেমে এলো। দীপ্ত তৈরি হয়ে ব্রেকফাস্ট খাচ্ছে। অরু তার পাশে বসে ধীরে সুস্থে খেয়ে বেরোলো। সাইকেল নিয়ে বেরিয়েছে বিধায় রাস্তাঘাটে নজর বোলাতে যাচ্ছে। সবখানেই গোলাপ ফুল আর গোলাপ ফুল। যেমন সম্পূর্ণ বাংলাদেশে ফুল ছাড়া আর কিছুই নেই। কলেজের সামনে ফুলের মেলা বসেছে আজ। অরু ৳১০০ দিয়ে একটা গোলাপ কিনেছে এবং সেটাকে নিয়ে পুরো ক্লাস জুড়ে কাহিনী করল। যেন তার পার্সোনাল ডায়েরির এক পেজে দুটো ছেলে মেয়ে এঁকেছে। উপরে সুন্দরভাবে লিখেছে ভালোবাসা দিবস। ছেলেটার মাথার উপর লিখেছে তন্ময় আর মেয়েটার মাথার উপর লিখেছে অরু। তারপর গোলাপ ফুলটা মধ্যে লাগিয়ে দিল। পাশে বসা মার্জি ঝিমিয়ে এগুলো দেখছে। ঘুমন্ত কণ্ঠে বলল, তন্ময় ভাই এগুলো দেখলে তোরে এক থাপ্পড়ে সুইজারল্যান্ড পাঠাই দিবে। এভাবে বলবি না, আমি কষ্ট পাই। আহারে আমার সোনাটা, কষ্ট তো পাবাই, ফাঁদে যে পড়ছ। সবগুলো ক্লাসে অমনোযোগী ছিল অরু। শেষ ক্লাস সেরে ক্যাম্পাসে পা ঝুলিয়ে বসে থাকলো। এহসান বাদাম এনেছে, সেগুলোই খাচ্ছে হেলে দুলে। এহসান কথায় বলে ফেলল, এই অরু, তন্ময় ভাইয়ের কোনো গার্লফ্রেন্ড নেই? আমার মনে হয় তার গার্লফ্রেন্ড অনেক সুন্দর হবে। তুই নিজেই যে সুন্দর। সেদিন সন্ধ্যায় একটা মেয়ের সাথে দেখছিলাম। ওটা মেয়ে ছিল না পুরুষ ছিল বুঝতে পারিনি। এ অনেক সুন্দর। মার্জি ঠোঁট কামড়ে আর চোখে অরুর দিকে তাকালো। অরু ঠোঁট নাক ফোলাচ্ছে, কেঁদে দিবে। ভাবতে না ভাবতে দেখলো অরুর গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ছে। মার্জি এহসানকে বুঝতে না দিয়ে আলগোছে অরুকে নিয়ে সরে এলো। চোখ মুখ মুছে দিয়ে বলল, বুকা তো তুই। ভাইয়া কাজ করে, সেখানে শত শত মেয়েরা আছে, যেমন তোর আশেপাশে কত শত ছেলেরা। তুই তুই দুই একজনের সঙ্গে তো কথা বলিস, তাই না? তো তেমন সেও বলে, এটাকে সিরিয়াস নেওয়ার কি আছে? অরুর কান্না থেমে গেল। তাই তো, আমি তো সেভাবে ভেবে দেখিনি। মার্জি দীর্ঘ নিঃশ্বাস ফেললো। এর মধ্যে সুমনা এসে সামনে দাঁড়ালো। তার সাথে এসেছে সাঙ্গপাঙ্গ। সুমনার হাতে গোলাপ ফুলের বাগান। অরুকে দেখিয়ে বলল, এইগুলো সব পেয়েছি। চকলেট দে, টেডি দে, সব দে, আমার বাড়িঘর ভরিয়ে ফেলে ছেলেরা গিফট দিয়ে। কি একটা অবস্থা! তা তুই একটাও পাস না? অরু যেতে বলল। খোলা বাজারে মাছি বেশি থাকবেই। সুমনা রেগে গেল। দৌড়ে তাকে ধরবে তার আগে মার্জি সামনে এসে দাঁড়ালো। চোখ রাঙিয়ে তাকালো সুমনার দিকে। তারপর অরুর সাথে চলে এসেছে। যার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে। যে যার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে। গেটের সামনে আসতেই চমকে গেল অরু। তন্ময় দাঁড়িয়ে। অরু চোখ জোড়া পিটপিট করছে। সত্যি দেখছে তো, তন্ময় ভীষণ রেগে। তার চোখ মুখ থেকে আগুন বেরোচ্ছে। যেন অরু ভয় পেল। গতকালের জন্যে লোকটা এখনো রেগে নাকি? অরুকে কি মারতে এসেছে? অরুর পেছনে দাঁড়ানো মার্জি আর এহসান একটু পেছনে চেপে গেল। তন্ময় তাদের দিকে এসে নিজেকে শান্ত করলো। অরুর হাতের সাইকেল নিয়ে এহসানের হাতে দিয়ে বলল, বাড়িতে পৌঁছে দিতে পারবে না? জি ভাইয়া, পারবো। ধন্যবাদ। তারপর শক্ত করে অরুর হাত ধরে নিয়ে চলেছে। অরু ভ্যাবলার মতো পিছু যাচ্ছে। মোড় থেকে তন্ময় রিকশা নিয়েছে। অরু উঠে বসতে সেও পাশে উঠে বসেছে। কণ্ঠে তীব্র রাগ নিয়ে বলল, তুই ফোন বন্ধ করেছিস কেন? আমি করি নাই তো, চার্জ ছিল না। চার্জ ছিল না যেহেতু আমায় কল দিচ্ছিস কেন? তারপর ফোন চার্জ দিয়ে কল ব্যাক করিসনি কেন? তন্ময়ের ঝাড়ি খেয়ে কেঁপে উঠেছে দৃশ্যমান রূপে। চোখ মুখ অন্ধকার করে বলল, আমি ভেবেছি আপনি কথা বলতে চাচ্ছেন না। তন্ময় অরুর মাথায় আঙ্গুল ঠেকিয়ে বলল, এই ভাবনা কল দেবার আগে কই ছিল? কি জানি, আপনি কি বাবাকে রিচার্জ দিতে যাচ্ছেন? হ্যাঁ। আমি তো বললাম আর বলবো না। তন্ময়ের জবাব নেই। অরু ফ্যাল নয়নে তন্ময়ের দিকে তাকিয়ে। সেই চেনা পারফিউমের ঘ্রাণ। অরুর বুক কাঁপছে। শরীর জুড়ে শিহরণ বয়ে চলেছে। ইচ্ছে করছে তন্ময় শক্ত ও বড় হাতটা ধরতে, কিন্তু সাহস কুলালো না। রিকশা থেমেছে ধানমন্ডি ৩২ লেকের সামনে। তন্ময় নামতে অরুও নামলো। চারিপাশে তাকিয়ে হঠাৎ অরু চোখ জোড়া ঝলঝল করে উঠল। তন্ময়ের দিকে ফিরে বলল, আপনি আমাকে ঘুরতে এনেছেন? তন্ময়ের জবাব নেই। তবে আর চোখে ঠিকই অরুর হাস্যোজ্জ্বল চেহারায় কয়েকবার তাকিয়েছে। অরু তখন খুশিতে গদগদ। তন্ময়ের আর চোখে তাকানো লক্ষ্য করার সময় নেই। মান অভিমান মন খারাপ সবকিছু উধাও তার। একসময় অরুর কাঁধের ভারী ব্যাগটা তন্ময় নিজ হাতে তুলে নিল। মানুষের ভিড়ে অরু হারিয়ে যাচ্ছে দেখে ডান হাত নিজের হাতে নিয়ে ধরে রাখলো। মধ্যবয়সী চাচা ফুলের ডালা নিয়ে বসেছে মাঝ রাস্তায়। অরু সেখানে দাঁড়িয়ে বলল, একটা কিনে দেবেন আমায়?
তন্ময় একটা না বরং ১০-১২টা মিলে একটা বুকে বানিয়ে নিয়েছে। গোলাপ ফুলের বুকে হাতে নিয়ে অরু হাসতে লাগলো। হাসিতে তার চোখ জোড়া ছোট ছোট হয়ে গেছে। দুজন হেঁটে পৌঁছেছে পশ্চিমের রেস্টুরেন্টে। অরুকে দুপুরে খাবার খাইয়ে সম্পূর্ণ বিকেল জুড়ে ঘুরিয়েছে তন্ময়। অরু মাঝে মাঝে রাস্তায় নেমে এটা সেটা খাচ্ছে, তো কিছু একটা কিনছে। পৃথিবীর সকল ধৈর্য যেন তন্ময়ের কাছে। আজ সে কিছুতেই অরুকে না বলেনি। অরু যা চাচ্ছে দিচ্ছে, যা বলছে করছে। বলা যায় আজকের দিনটা অরুর জীবনের সব থেকে সুন্দর দিন। আজকের তন্ময় অরুর জীবনে দেখা সব থেকে সুন্দর তন্ময়। রাতে ২টো বাজছে। তন্ময়কে শাহজাহান বাড়িতে দেখে কিংকর্তব্যবিমূঢ় উপস্থিত সকলে। তাকে দেখে সবাই খুশি হবে নাকি চিন্তা করবে বুঝে উঠতে পারছে না। মোস্তফা সাহেব ড্রয়িং রুমে চেঁচামেচি শুনে বেরিয়ে এলেন। সাথে দৌড়ে এসেছে অরুও। দীপ্তর তন্ময় ভাইয়া চেঁচানো শুনে অরুর ঘুম ভেঙে গিয়েছে। সে আপাতত ঘুম ঘুম চোখ নিয়ে ফ্যাল করে তাকিয়ে তন্ময়ের দিকে। সুমিতা বেগম এবং মুফতি বেগম কি রেখে কি করবেন দিশে পাচ্ছেন না খুঁজে। রান্নাঘরে ঢুকে চায়ের পানি বসিয়ে দিয়েছেন দ্রুত। তন্ময় এসে হাতের সব ডকুমেন্টস পেপারস টি টেবিলে ছুঁড়ে মারল। মোস্তফা সাহেব তখন টি টেবিলের সামনে। এইসব ডকুমেন্টস দেখে তিনি কিছুটা আন্দাজ করতে পেরেছেন ছেলে তার নিশ্চয়ই কোম্পানির আপডাউন সম্পর্কে জেনেছে। শান্ত ভঙ্গিতে সোফায় বসলেন। ছেলের চোখে চোখ না রেখে বললেন, বিজনেস নদীতে ভেসে যাক, তাতে তোমার কি? তোমার তো কিছুই না। আবার অল্প কিছু কথাতেই রেগে কোম্পানি ছেড়ে এসো। তোমার মা আমার কিছু কথায় ঘরবাড়ি ছেড়েছে, ভালো কথা। এখন কোম্পানি ভেসে যাক, ঘরবাড়ি উড়ে যাক। তন্ময় উল্টো দিকের সোফায় বসেছে। ডকুমেন্টসগুলো ঘুরিয়ে ফিরিয়ে মোস্তফা সাহেবের দিকে এগিয়ে দিয়ে বলল, দাদার একটা কথায় তুমি শহর ছেড়েছিলে। আমি তো শুধুমাত্র কোম্পানি ছেড়েছি। এখন তুমিও কি শহর ছাড়তে চাচ্ছ নাকি? আমার বাবার মতো অতটা চাইল্ডিশ আমি নই। আনোয়ার সাহেব মুখ চেপে হেসে উঠলেন। মোস্তফা সাহেব চোখ রাঙাতে চেহারা শক্তপোক্ত করার মিথ্যা চেষ্টা করলেন। তন্ময় বলল, যোগ্যতা প্রমাণ করতে বলেছো, যোগ্যতা প্রমাণ করে দিলাম। তোমার টাকা পয়সা দামি গাড়ি ব্যবহার না করে চলতে পেরেছি। অন্যের কোম্পানিতে চাকরিও করতে পেরেছি। তারপর ডকুমেন্ট ফ্রন্ট পেজ মেলে দিয়ে পুনরায় বলল, এই সব কিছুর লিস্ট আমার চাই। গতকালের মধ্যে উল্লেখ্য সবগুলো কর্মচারীকে ডিসমিস করে দিবে। একটা ইম্পর্টেন্ট মিটিং বসাবে। বাকি কথা আমি কালই বলবো। শুভরাত্রি। তন্ময় উঠে চলে যাচ্ছে। সুমিতা বেগম পিছু ডাকলো। তন্ময়, মা আমার জন্য অপেক্ষা করছে, এক্ষুনি ফিরতে হবে চাচি। তন্ময় বেরিয়ে গেল। মোস্তফা সাহেব তখনও বসে ডকুমেন্টসের দিকে তাকিয়ে। ওহি সাহেব ভাইয়ার পাশে বসলেন। বড় ভাইয়ের কাঁধে হাত রাখতেই মোস্তফা সাহেবের কাঁধ কাঁপা উপলব্ধি করতে পারলেন। মোস্তফা সাহেব তখনও বিশ্বাস করতে পারছেন না ছেলের কথাগুলো। ছেলের এসব কথাবার্তা বা কাজ একটা দিকে ইশারা করছে তার ছেলে কাল থেকে নিজেদের কোম্পানিতে ফিরে আসবে। ওহি সাহেব হাসি মুখে বললেন, আমি ফ্ল্যাটের লোকেশন দিয়ে তন্ময়ের ম্যানেজারকে বলে দিচ্ছি, গাড়ি চাবি নিয়ে সকালে পৌঁছে যেতে। মোস্তফা সাহেব মাথা দোলালেন। আনোয়ার সাহেব বললেন, এইভাবে একদিন বাড়িতে ফিরে আসবে ভাই, আপনি চিন্তা করবেন না। মোস্তফা সাহেব তো তাই চান। সেদিনের ভুলের মাসুল তো ২ বছর ধরে গুনছেন। আর কত? আর পারছেন না তিনি। ছেলে স্ত্রী ফিরে আসুক। আপাতত শুধু এটাই তার চাওয়া। ওরও তখনও দরজার দিকে তাকিয়ে ভ্যালেন্টাইন্সের সুন্দরতম তার তন্ময় বেশি দিন টিকল না। আহারে! কয়েকদিন আগে আবেগে আপ্লুত হয়ে কল দিয়েছিল বলে খুব বড়সড় ধমক খেয়েছে তন্ময় থেকে। ধমকে অরুকে শেষ করে দিয়েছিল। অভিমানী সে আজ ২ দিন তন্ময়কে কল দেয়নি। কিন্তু ৩ দিনের বেলায় ঠিকই কল দিয়ে কান্নাকাটি করে ভাসিয়ে ফেলল। একটু কথা বললে কি হয়? অনেক কিছু হয়। যখন মেয়ে ফ্রেন্ডসদের সাথে কথা বলেন, তখন কোনো কিছু হয় না? কারণ তারা মেয়ে ফ্রেন্ডস। আপনার কাছে কার গুরুত্ব বেশি? আপাতত কাজের গুরুত্ব বেশি। ফোন রাখ। আমারও তো পড়াশোনা আছে। আমি আমার পড়াশোনা থেকে আপনাকে বেশি গুরুত্ব দেই। দে না, করেছে কে? তাহলে আপনি আমাকে কেন গুরুত্ব দেন না? আমি একাই কেন আপনার এত গুরুত্ব দেই? আপনাকে নিয়ে এত ভাবি কেন? আপনি আমাকে একটুও পছন্দ করেন না। আমাকে নিয়ে একটুও ভাবেন না। অরু নিজের কান্নার শব্দে তন্ময়ের মিষ্টি হাসির শব্দ মিস করে গেল। সে শুধু শুনল। ফোন রাখ। তন্ময় যেমন অরুর কান্নাকাটি শুনেনি তেমন ভঙ্গিতে কল কেটে দিল। তারপর মাসখানেকের মধ্যে কলেজের প্রোগ্রাম শুরু হয় অরুর। প্রোগ্রাম শেষ করে ইন্টার সেকেন্ড ইয়ারে টেস্ট শুরু হয়ে গিয়েছে। তার পড়াশোনা চিন্তাভাবনা মাথায় গেঁথে আছে দেখে তন্ময়ের চিন্তাভাবনা নিতে পারছে না। তাই ডিসিশন নিয়েছে কিছুদিন তন্ময়কে কল মেসেজ করে বিরক্ত করবে না। এভাবেও সে খেতে নিলে বা পড়াশোনায় ডুবলে পৃথিবীর সবকিছু ভুলে যায়। এমনকি তন্ময়কেও। কাল অরুর হায়ার ম্যাথমেটিক্সের এক্সাম। সন্ধ্যায় বই খাতা নিয়ে দৌড় লাগিয়েছে তন্ময়ের বাসায়। কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে বাসায় আছে জবেদা বেগম। দরজা খুলে দিবে। কিন্তু তার সামনে স্বয়ং তন্ময় দাঁড়িয়েছে। তন্ময়কে দেখে অরু অবাক হলো বটে, কিন্তু তার অবাক হওয়ার সময় নেই। সে তন্ময়কে সরিয়ে গটগট করে ঢুকে গেল ভেতরে। টেবিলে বই খাতা বিছিয়ে বসে পড়ল। যেসব ম্যাথ সে বুঝতে পারছে না খোলাখুলি তুলে ধরল তন্ময়ের সামনে।
কিন্তু তন্ময়ের জবাব নেই কেন? অরু চিন্তিতভাবে মাথা ঘুরিয়ে তাকালো। তন্ময় বুকে দুহাত পেঁচিয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে অরু ডাকলো। ভাইয়া, তন্ময়ের কাটা ঘায়ে যেন নুনের ছিটা লাগলো। ছ্যাদ করে উঠে অরুকে চোখ রাঙিয়ে হনহনি চলে গেল। আশ্চর্য! অরু বই হাতে তার পিছু ছুটেছে। দ্রুত ছুটতে গিয়ে পিছলে পড়তে নিয়ে পেছন থেকে তন্ময় টি শার্ট টেনে ধরলো। ছিঁড়ে যাবার মতো শব্দ হলো মুহূর্তে। অরু দ্রুত ছেড়ে দিল টি শার্ট। বোকার মতো চোখে মুখে আতঙ্কে ছাপ নিয়ে দাঁড়িয়ে রইল। ছেঁড়া টি শার্ট পরিহিত তন্ময় অরুর সামনে এসে দাঁড়িয়েছে। মুখের সামনে ঝুঁকে প্রশ্ন করলো। আমাকে ফ্রি পেয়েছিস? না তো। যখন তখন আমার কাপড়-চোপড় ছিঁড়ে ফেলিস, ভিজিয়ে দিস, এখানে সেখানে ধরিস। সেইম টু সেইম আমি করলে কেমন হবে? শোধবোধ হবে। আমি কি পানি নিয়ে আসবো? তন্ময় দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। অরু আশেপাশে নজর বুলিয়ে খেয়াল করলো জবেদা বেগম কোথাও নেই। অরু উচ্চস্বরে ডাকতে লাগলো। বড় মা, ওই বড় মা, জবাব না পেয়ে অরু ভয় পেয়ে বলল। বড় মা কোথায়? দেখছি না কেন? বাইরে গেছে বুঝি? তন্ময়ের জবাব নেই। অরুর একটু খটকা লাগলো। তন্ময়ের নিশ্চয়ই মেজাজ ভালো নেই, রেগে আছে লোকটা। রেগে থাকলে এমন নিশ্চুপ থাকে এবং জবাব দেয় না। অরু সেখানে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। অনেকগুলো ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্স বুঝতে পারছে না, ভেবেছে তন্ময় থেকে বুঝবে, তাই বাসার শিক্ষককে আসতে বলেনি। এখন তো মনে হচ্ছে আসতে বলতে হবে। ওরও আবারও দৌড় লাগালো টেবিলে, বইপত্র গুছিয়ে নিল। সে এখন বাপের বাড়ি গিয়ে চাচ্চুকে বলবে তার হোম টিউটরকে এক্ষুনি আসতে বলতে, ম্যাথমেটিক্স যতটুকু পারবে বুঝিয়ে দিবে। ওরও বেশি কিছু ম্যাথমেটিক্স কভার করে ফেলেছে। তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে চেঁচিয়ে উঠল। হুট করে ইলেকট্রিসিটি চলে গেল। অন্ধকার ওরও ভীষণ ভয় পায়। বলা যায় তার ফোবিয়া আছে অন্ধকারে। বইপত্র ফেলে দৌড় লাগালো অন্ধকারের মধ্যে। সামনে যা পেয়েছে সেটা জাপটে ধরল। তন্ময় ভাইয়া, লাইট কিভাবে গেল? আমি কিভাবে বলবো? দেখেন না কেন গেল? আমি ভয় পাই। পেতে থাক। মানে কথা বলেন না কেন? আমি কিন্তু। কিন্তু কি করবি? ওরও ভয়ে এক প্রকার তন্ময়কে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। কিছুই করব না। আপনি প্লিজ দেখেন না কি হয়েছে? না হলে দরজাটা খুলে দেন, আমি বাসায় যাব। যা, ধরেছে কে তোকে? অন্ধকারে কিভাবে যাব? আপনার মোবাইলের ফ্ল্যাশটা অন করেন না। করব না। তন্ময় তেরা তেরা কথা শুনে অরুর গলা শুকিয়ে কাটকাট। আচমকা তার গাল চেপে ধরল তন্ময়। ব্যথায় কুকড়ে উঠল অরু। এত শক্তি দিয়ে ধরেছে যে তার চোখ জোড়া ভিজে উঠেছে। আমি কিন্তু কেঁদে দিব। খেতে দে। আমি কিন্তু হাঁচি দিব। দে। নিজেকে সামলে নিয়ে বলল। দেখুন না, লাইট ফাইট আছে নাকি কোথাও? ছাড় আমাকে। দেখি গিয়ে। না না, আমি ভয় পাই। এভাবেই চলুন। দিশেহারা অরু অনুভব করলো তন্ময় ঠায় দাঁড়িয়ে। তাকে যেতে না দেখে অরু বলল। কি হলো, চলুন। তোকে কল দিয়েছিলাম, ধরিসনি কেন? আমার ফোন তো বড় চাচু নিয়ে গেছে। পরীক্ষা শেষ না হওয়া অবধি আর দিবে না। তন্ময়ের জবাব এলো না। হঠাৎই তন্ময় তাকে ছেড়ে চলে গেল। অরু চিৎকার চেঁচামেচি করবে এর পূর্বে ইলেকট্রিসিটি চলে এলো। বুকে থুতু ছিটিয়ে অরু আশেপাশে তাকালো। ভয়ে তার কলিজা শুকিয়ে গিয়েছিল। তন্ময় ফিরে এসে বলল। যা, টেবিলে বস। অরু দ্রুত পায়ে টেবিলে গিয়ে বসলো। তন্ময় এসে তার পাশে বসেছে। অরু নিজেকে পড়াশোনায় ডুবাতে তৈরি। হুট করে তার চোখ গেল তন্ময়ের গলায়। লোকটার গলার মধ্যে উঁচু হয়ে আছে। এটা কে যেন কি বলে, কলার বোন। দেখতে খুব আকর্ষণীয় লাগছে, ইচ্ছে করছে ধরতে। অরু নিজের হাত জোড়া গুটিয়ে ফেললো। ওটা ধরলে তন্ময় তাকে জিন্দা মাটিতে পুঁতে দিবে। এভাবে হবে, বুঝেছিস? তন্ময়ের কণ্ঠে ভড়কে গেল অরু। বাজে চিন্তা ভাবনায় বিভোর সে ম্যাথে মনোযোগ দেয়নি। তাহলে বুঝবে কিভাবে? নিজেকে মনে মনে বকাঝকা করে ভয়ে ভয়ে বলল। আরেকবার বুঝিয়ে দিবেন। তন্ময় তার হাতের কলম ফেলে দিল। চেয়ারে হেলান দিয়ে দুহাত বুকে গেঁথে তাকিয়ে রইল, যেমন অরুকে খেয়ে ফেলবে, চিবিয়ে চিবিয়ে খাবে এক্ষুনি। চোখ পিটপিট করে অরু ধীরে বলল। আপনি আমাকে কেন কল করিয়েছিলেন? তোর কি মনে হয় কেন করেছি? বকাঝকা করতে? থাপড়ে দাঁত ফেলে দিতে। কল করে দাঁত ফালানো যায় নাকি? সামনে আছিস, ফেলে দেখাবো? না না। গভীর স্বরে তন্ময় বলল। চুপচাপ মনোযোগ দে। অরু রোবটের মতো মাথা দুলালো। সাবিহার ইদানিং অয়নের আপনি বলাটা পছন্দ হয় না। মনে হয় সে খুব বড় অয়নের। হ্যাঁ, অবশ্যই সাবিহা অয়নের বড়। তাই বলে কি বারবার মনে করিয়ে দিয়ে কাটা ঘায়ে নুনে ছিটা দিবে নাকি? আজকাল অয়নকে দেখা যায় না, খুব ব্যস্ত হয়ে গেছে। শুনেছে অয়ন তার বাবার বিজনেসে হাত লাগিয়েছে। কিছুদিন আগে চট্টগ্রাম গিয়েছে সেখানকার বিজনেসের ফিনান্সিয়াল অবস্থা দেখতে। এখনো ফেরেনি। সাবিহা স্টেশনের সামনে দাঁড়িয়ে বারবার চারিপাশে নজর দিচ্ছে, যেন উড়ে অয়ন তার সামনে উপস্থিত হবে। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে বিছানায় বসেছে। ফোনে বেশ কয়েকবার নজর দিল। অয়ন কখনো ফোনে কল করেনি।
বলা যায় তাদের কখনো ফোনে কথা হয়নি, সবসময় সামনাসামনি কথা হয়েছে, কিন্তু তার মন বলছে আজ অয়ন কল করবে। এবং মনের কথা সত্যি হয়ে অয়নের কল চলে এলো। দরজা লাগিয়ে সময় নিয়ে কল ধরলো সাবিহা। খুবই নার্ভাস সে। অয়নের সাথে কথা বলতে গেলে এক অদ্ভুত অনুভূতি হয়। লজ্জার সংকোচ জেঁকে ধরে তাকে, বারবার মনে করিয়ে দেয় অয়ন তার ছোট, সে অয়নের বড়। আর এই সম্পর্ক ভীষণ লজ্জাজনক। মানুষ হাসবে তার উপর, তাকে কথা শোনাবে, এই বিষয়গুলো মস্তিষ্কে এলে কিছুই আর ভালো লাগে না সাবিহার। ওপাশ থেকে অয়নের গম্ভীর স্বর। সাবিহা, হুম। খেয়েছেন? সাবিহা মিথ্যা বলে দিল। হ্যাঁ, সত্যি? মাত্র ৮টা। আপনি তো এত তাড়াতাড়ি ডিনার করেন না। আজ করেছি। মেনে নিলাম তাহলে। আমাকে মিস করছেন? অয়নের স্বরে দুষ্টুমির আভাস। সাবিহা বলল, না, মিস করছি না। প্রয়োজন নেই। আমি তো আপনাকে ভীষণ মিস করছি এবং হাড়ে, হাড়ে উপলব্ধি করছি আগেকার রাজাদের কষ্ট। শুনেছি তাদের খুবই কষ্ট হতো সুন্দরী স্ত্রী ফেলে নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে ভ্রমণে যেতে। আমি তো ভাই এক শহর থেকে আরেক শহরে গিয়ে পাগল হয়ে গেছে। সাবিহা ঠোঁটে চলে এসেছিল, আমি কি তোমার স্ত্রী নাকি? কিন্তু সেটা ভাবতেই ভীষণ লজ্জা পেল। তাহলে বলবে কিভাবে? এই বিষয়ে কথা বলা অসম্ভব, পারবে না সে। বরং বলল, তোমার কাজ নেই? আছে তো, কিন্তু কাজের থেকে আপনি বেশি ইম্পর্ট্যান্ট। রাখি। না, একদম না। আপনাকে কতটা মিস করেছি জানেন? সাবিহা চুপ হয়ে রইল। অয়ন হেসে বলল, আপনার জন্য কি আনবো? কি চাই আপনার সাবিহা? কিছু না। শুনেছি আপনার নূপুর খুব পছন্দ। একদম না। তাহলে কানের দুল? না। নাকফুল? অয়ন। অয়ন হো হো করে হাসছে। পরপরই শোনা গেল একজন গম্ভীর স্বর, যেমন কেউ ওপাশ থেকে অয়নকে ডাকলো। অয়ন বলল, ডাকছে। রাখি এটা। হ্যাঁ? আচ্ছা। কল কাটার পূর্বেই অয়ন বলে গেল। I'm missing you a lot. ফোনের দিকে তাকিয়ে রইল সাবিহা। মন প্রাণ মস্তিষ্ক শরীর সবকিছু হালকা লাগছে। একটা চাপা কষ্ট গায়েব হয়ে গিয়েছে বুক থেকে, এখন শুধু ভালো লাগা বিরাজমান। সাবিহার ভাবতেও লজ্জা লাগছে, অতটুকু ছেলের প্রেমের কথা এসে অনুভূতি পায়, ভালো লাগায় মন ছেয়ে যায় তার। অয়ন কি জানে সে কতটা দুর্বল করে ফেলেছে সাবিহাকে? সাবিহা ঠিক কতটা তাকে নিয়ে ভাবে জানে? কতটুকু অনুভূতি অনুভব করে আন্দাজ আছে ছেলেটার? সাবিয়া অ্যাজ ইউজুয়ালি বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে। কিছুক্ষণ আগে অফিস থেকে বেরিয়েছে, আপাতত বাসের অপেক্ষায়। সেলফোন হাতে নিয়ে কয়েকবার চেক করেছে, নো মিসড কল অর নো মেসেজেস। অয়নের সাথে তার গত বৃহস্পতিবার কথা হয়েছে, আজ বৃহস্পতিবার। ৭ দিন ধরে তাদের কথা হয় না। সাবিহা নিজের মস্তিষ্ককে হারিয়ে মনের কথা শুনে যেচে একটা কল দিতে পারছে না। অবশ্য সে শত সহস্রবার একটা কল দেবার চেষ্টা করছে, কিন্তু তার দ্বারা সম্ভব হচ্ছে না। কিছু একটা তাকে বাধা দিয়ে চলেছে, হয়তো তার বিবেক। এখনো সাবিহার মনে হয় অয়ন সম্ভবত কিছুদিন পর নিজের খামখেয়ালিপনা শুধরে নিয়ে দূরে চলে যাবে। তাই যথাসম্ভব নিজেকে আঁকড়ে রেখেছে, অতল সাগরের গভীরে নিজেকে ভাসতে দিচ্ছে না। সামনে বাস এসে থেমেছে। সাবিহা উঠে গেল তাতে, জানালার সাইডে এসে বসলো। সুন্দর বাতাস বইছে, আজকের ওয়েদার বেশ রোমান্টিক। কানে ইয়ারফোন গুজে দিয়ে আনমনে তাকিয়ে রইল। বাস চলছে, বাতাস বইছে। বাসে চড়তে সাবিহার সর্বদাই ভালো লাগে। ভালো লাগার বিশেষ কারণ জানালার পাশের সিট এবং দুর্দান্ত বাতাস অনুভব করা। হুট করে চোখ গেল নিচে। বাসের পাশ দিয়ে একটা বাইক যাচ্ছে। বাইকটা একদম তার দিকটাই ফলো আপ করছে। এক পর্যায়ে হেলমেটের মুখের সামনের কাঁচটা সরিয়ে মুখ তুলে তাকালো অয়ন। হাতের ইশারায় সাবিহাকে নামতে বলছে বাস থেকে। সাবিহা কানের ইয়ারফোন খুলে ব্যাকুলের মতো তাকিয়ে রইল। অয়ন এবার শব্দ করে চেঁচিয়ে বলল। নেমে আসুন। সাবিহা দ্রুত উঠে দাঁড়ালো। হেলপারকে বলল সেখানে নেমে যাবে বাস থামাতে। বাস থামতে নেমে আসলো। অয়নও নিজের বাইক সাইড করে থামিয়েছে। সাবিহা এগিয়ে আসতে অয়ন বলল, এতটা তাড়াহুড়ো করে এসেও আপনাকে বাস স্ট্যান্ডের সামনে পেলাম না। আপনার বাসটা ধরতে কতটা পরিশ্রম করেছি জানেন? হেলমেট খুলে অয়ন বাইক থেকে নেমে এলো। সাবিহা বেশ কয়েকবার তাকিয়েছে অয়নের পানে। ১ সপ্তাহ না দেখে তার মনে হচ্ছে অয়নকে সে বছর বছর ধরে দেখেনি। চোখের সামনে অয়নকে হেসে দাঁড়িয়ে থাকতে দেখে সাবিহার মনে হলো সে সপ্তাহখানেক ধরে এই দৃশ্যটি দেখার জন্য অপেক্ষায় ছিল, ঠিক অয়নের অপেক্ষায় ছিল। অয়ন দুষ্টু হাসি এঁকে বলল, আমাকে দেখে ইমোশনাল হয়ে পড়লেন নাকি সাবিহা? কান্না পাচ্ছে? আপনি কান্না করতে চাইলে কিন্তু করতে পারেন। আমার কাঁধ, বুক সব আপনার জন্য ফ্রি। আপনি ইউজ করলে মাইন্ড করব না। আমার কাছে আবার রুমালও আছে। চোখে পানি মুছিয়ে দিতে পারবো। সাবিহা জবাব দিল না, তবে তার ঠোঁট জুড়ে হাসি বিচরণ করছে। অনুভূতির সাথে একটা অদ্ভুত ইচ্ছে জেগেছে মনে, অয়নকে জড়িয়ে ধরার ইচ্ছে। সেদিনের বৃষ্টির রাতের মতো সাবিহার চোখ এখনো স্পষ্ট ভেসে উঠছে সেদিনের দৃশ্য। অয়নের শান্ত কথাগুলো, তাকে আগলে ধরে রাখা, মাথায় ধীরে ছুঁয়ে চলা। সাবিহা চায় অয়ন তাকে আরেকটা বার ওভাবে জড়িয়ে ধরুক। হুট করে অয়ন সাবিহার গালে স্পর্শ করলো, তখনকার দুষ্টু হাসি এখন আর নেই। কি হয়েছে? খারাপ লাগছে?
সাবিহাকে মাথা দোলাতে দেখে চিন্তিত সুরে অয়ন বলল। কোথায়? মাথা ঘুরছে? দুপুরে খেয়েছিলেন? সাবিহার মনে পড়ল সে আজ লাঞ্চ করেনি। সকালের পর থেকে এখনো কিছু খায়নি। জবাব না পেয়ে অয়ন বলল। বাইকে চড়তে পারবেন তো? সামনে রেস্টুরেন্ট একটা। সাবিহা উঠে বসলো বাইকে। অয়ন হেলমেট পরে বাইক স্টার্ট করেছে। সাবিহা নিজের দুহাত অয়নের দু কাঁধে রেখেছে, আনমনে দেখে চলেছে। অয়নের কাঁধে রাখা তার হাত দুটো। তন্ময়ের নানি বাড়ির লোকজন যে হুট করে সিলেট থেকে চলে আসবে কে জানে। মুফতি বেগম তাড়াহুড়ো করে তাদের ড্রয়িং রুমে বসিয়েছেন। বাড়িতে কেউ নেই। তিনি আর সুমিতা বেগম ছাড়া কি করবেন এখন, কিভাবে সামাল দেবেন সবকিছু। জবেদা বেগম আর তন্ময় যে আলাদা থাকে তা তো তারা জানেন না। জানলে তুমুল ঝগড়া হবে। ৫ ভাইয়ের একমাত্র আদরের বোন জবেদা বেগম। যদি শুনে সেই আদরের বোন ঘরবাড়ি ছাড়া থাকে, সবকিছু উলটপালট করে দিবে। দেখা যাবে সম্পূর্ণ শাহজাহান বাড়ি ভেঙে গুঁড়িয়ে ছারখার করে দিয়ে গেছে। মুফতি বেগম আর চোখে সুমিতা বেগমকে ইশারা করলেন। সুমিতা বেগম আড়াল হয়ে ভেতরে এলেন। দ্রুত কল করলেন আনোয়ার সাহেবকে, খুলে বললেন সবকিছু। শুনে আনোয়ার সাহেবও দোটানায় পড়লেন। কিছু একটা করবেন বলে কেটে দিলেন। এদিকে আজ শাহজাহান বাড়ি এসেছে তন্ময়ের নানি জয়তুন্নেসা এবং তন্ময়ের বড় মামা মামি এবং ছোট মামা মামির সাথে তাদের ছেলেমেয়েরা তো আছে। জয়তুন বেগম বারবার তার মেয়ে এবং নাতি-নাতনির কথা জিজ্ঞাসা করে চলেছেন। মুফতি বেগম বানিয়ে বললেন। তন্ময় তো অফিসে, সাবিহা এক্সাম দিতে গিয়েছে, ভাবি একটু বেরিয়েছে, সবাইকে কল করছি, এক্ষুনি চলে আসবে। জয়তুন বেগম বিড়বিড় করে বললেন। আমার সানাটাকে কল করে আসা উচিত ছিল। তিনি চশমা ভালোভাবে পরে নিজের বাটন ফোন ঝুলি থেকে বের করলেন। খুঁজে খুঁজে নিজের নাতির নম্বরে ডায়াল করলেন। রিং হচ্ছে কিন্তু রিসিভ হয়নি। নাতি তার ব্যস্ত ভেবে দ্বিতীয়বার কল করলেন না। এরই মধ্যে সুমিতা বেগম তাদের জন্য নাস্তার ব্যবস্থা করে ফেলেছেন। টি টেবিলে নাস্তা সাজিয়ে তাদের সামনে বসেছে। গল্প স্বল্পের মাধ্যমে তাদের ব্যস্ত রাখার অমায়িক প্রচেষ্টা চলছে। আধা ঘন্টার মাঝে মোস্তফা সাহেব এবং আনোয়ার সাহেব চলে আসলেন। বাড়িতে ঢুকে সালাম জানালেন। জয়তুন বেগম সালামের জবাব দিলেন। তারপর কড়াকড়ি দৃষ্টিতে মোস্তফা সাহেবকে পা থেকে মাথা অবধি ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললেন। এমন শুকিয়ে গেছো কেন বাবা? তোমার বউ বাচ্চা তোমাকে ছেড়ে চলে গেলে না এমন সকালে কাজে দিবে। মোস্তফা সাহেব কেসে উঠলেন। শাশুড়ির খোঁচা মেরে কথা বলার অভ্যাস আর গেল না। তার ছেলেটা ঠিক নানির মতোই হয়েছে, স্বভাবটাও ঠিক তার মতোই পেয়েছে। দুজন একই নৌকার মাঝি, ঘুরে ফিরে এটা সেটা নিয়ে খোঁচাবে মোস্তফা সাহেবকে। তিনি এগিয়ে এসে উল্টো পিঠে সোফায় বসলেন, প্রশ্ন করলেন। আসতে সমস্যা হয়নি তো মা? এখন থেকে এখানে আসতে আবার কিসের সমস্যা? শরীর ভালো আছে? হুম, শরীর ভালো দেখেই তোমার উপর নজর দিতে আইলাম। তা কই আমার সানা? দেখি না কেন? মোস্তফা সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। শাশুড়িকে সত্যিটাই বলতে হবে। কতক্ষণই বা লুকিয়ে রাখতে পারবেন সবকিছু। আজ না হয় কাল তো জেনেই যাবে। নিজেকে প্রস্তুত করছেন সবকিছু সত্যি বলার জন্য। নিজের উপর সম্পূর্ণ দোষ নিয়ে নিবেন। অবশ্য বেশিরভাগ দোষ তারই। আসলে মা, এমন সময় গাড়ির শব্দ পাওয়া গেল। পরপরই তন্ময় দ্রুত পায়ে বাড়ির ভেতর ঢুকছে। আশ্চর্যজনকভাবে পেছনে জবেদা বেগম। তাদের দেখে চমকে সম্পূর্ণ শাহজাহান পরিবার। মুফতি বেগমের নয়ন জোড়া ছলছল করছে। দৌড়ে ভাবিকে ধরতে যাবে পূর্বেই সুমিতা বেগমের টান অনুভব করলেন। নিজেকে সামলে পরপরই আলগোছে রান্নাঘরের দিকে ছুটলেন। এখানে থাকলে তিনি সবকিছু নিজের আচার আচরণই বুঝিয়ে দিবেন। এদিকে মোস্তফা সাহেব ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছেন নিজের স্ত্রীর দিকে, তারপর ছেলের দিকে। তন্ময় আপাতত জয়তুন বেগমের কোলে মাথা রেখে আছে। জয়তুন বেগমের চিন্তিত ভ্রুজোড়া শান্ত হয়ে গেল। মনের খটকাগুলো নিমিষেই মিশে গিয়েছে। নাতির মাথায় হাত বুলিয়ে বললেন। এমন শুকায়া গেলি কেমতে? তুমি এসেছো না, এখন মোটা তাজা করে দিয়ে যাবা। তার বলতে তন্ময়ের মামা আফরিন সাহেব পাশে বসে গ্লাসে চুমুক দিতে দিতে বললেন। মা বেড়াতে এসেছেন অনেক দিনের জন্য। তিনি মেয়ে জামাই নাতি নাতনিদের মিস করছিলেন। নিয়ে আসলাম শত ব্যস্ততার মধ্যে, কিন্তু এখন আমাদের ফিরতে হবে। বাড়িতে সবকিছু ফেলে এসেছি। মোস্তফা সাহেব তাদের থাকার জন্য বলেছেন অনেকবার, কিন্তু থাকতে পারবেন না জানালেন। কাজকর্ম পড়ে আছে বাড়িতে, সেখানে তাদের প্রয়োজন। অগত্যা মোস্তফা সাহেব এবং তন্ময় বেরিয়ে এসে তাদের গাড়িতে উঠিয়ে দিয়েছে। গাড়ি চোখের সামনে থেকে যেতে তন্ময়ের দিকে ফিরলেন। মোস্তফা সাহেব কিছু বলতে চান কিন্তু বলে উঠতে পারছেন না। আসলেই তার প্রত্যাশার বাইরে সবকিছু ঘটেছে। কল্পনাও করতে পারেননি তন্ময় আর জবেদা বেগম এভাবে চলে আসবে। ভেতরে যেতে নিয়ে তন্ময় বলে গেল। কয়েকদিনের সুযোগ আছে, মিটমাট করে নাও। নানি চলে গেলে মা ফিরতে চাইলে কিন্তু আমি তাকে মানাবো না, ফিরিয়ে নিয়ে যাব। মোস্তফা সাহেব কিছুক্ষণ থমকে রইলেন। ছেলের কথাগুলো বুঝতে পেরে পরপরই নিঃশব্দে হেসে উঠলেন। সুখময় অনুভূতিতে বুক ভরে উঠেছে তার। সন্তান স্ত্রী বাড়িতেই আছে ভাবতেই আনন্দে তার চোখজোড়া ভিজে উঠেছে। নিজেকে সামলে নিয়ে তন্ময়ের পেছনে তিনিও ভিতরে এলেন। জবেদা বেগম নিজের মায়ের পাশে বসে। জয়তুন বেগম মেয়ের চোখ মুখ ছুঁয়ে বলছেন। এমন শুকিয়ে আছে কেন? দীপ্ত সোফার পেছন থেকে বলল। তোমাকে দেখে
মুখ শুকিয়ে গেছে। বড়মায়ের হাসি ছড়াছড়ি পড়ে গেল ড্রয়িং রুমে। অরু মাত্র নিজের রুম থেকে বেরিয়েছে, সে ঘুমিয়েছিল কলেজ থেকে ফিরে, তাই ড্রয়িং রুমের হাসাহাসির কারণ জানে না। উকিঝুঁকি মেরে তন্ময়কে দেখে স্তব্ধ হয়ে গেল। তারপর তার চোখ গেল সোফায় বসে থাকা জবেদা বেগমের উপর, তারপর গেল জয়তুন্নেসার উপর। আলাপ আলোচনায় ব্যস্ত তারা। অরু নিজের দিকে তাকালো, চুল এলোমেলো, কাপড় কুঁকড়ে আছে। সে তাড়াতাড়ি ওয়াশরুম ছুটেছে। ফ্রেশ হয়ে আসতে আসতে দেখলো ড্রয়িং রুমে কেউই নেই। রান্নাঘরে গিয়ে প্রথমে সবিতা বেগমকে প্রশ্ন করলো। কি হয়েছে মা? সুমিতা বেগম সবকিছু খুলে বললেন। বলতে বলতে তিনি রাতে রান্না বসিয়ে দিয়েছেন। কিছুক্ষণ আগে ওহি সাহেব বাজারে গিয়েছেন। জয়তুন বেগমের পছন্দের সবকিছু রান্না হবে আজ। আর রান্না অবশ্যই জবেদা বেগম করবেন। করতে না চাইলেও তাকে দিয়ে জোরপূর্বক রান্না করাবেন। আরও বলল, তার মানে তন্ময় ভাই বড় মা এখন থেকে বাড়িতেই থাকবেন? যতদিন তোর নানি আছে ততদিন থাকতে বাধ্য, তারপর না হয় আমরা আটকে রাখার চেষ্টা করব। ঠিক বলেছ মা, এবার এদের বেরোতেই দিব না। তন্ময়ের জন্য কফি বানিয়েছি, দিয়ে আয়। ছেলেটা আমার হাতে কফি খায় না, বছর হয়ে গেল। অরু কফি হাতে উপরে উঠে এলো। তন্ময়ের তালা মারা রুম আজ খোলা। লোকটা নিশ্চয়ই ভিতরে। অরু পা টিপে টিপে উকিঝুঁকি দিল। বুক ধুকপুক করছে ভীষণভাবে। আনন্দে বাকরুদ্ধ হয়ে বসেছে হৃদয়। আবারও তন্ময় আসে, একই ছাদের নিচে বসবাস করবে ভাবতেই অরুর শ্বাস আটকে আসছে। পেছন থেকে শব্দ শুনে কেঁপে উঠল। হাতের কফিটাও পড়ে যেতে নিচ্ছিল ভয়ে। বুকে থুতু ছিটিয়ে ঘুরে দাঁড়ালো তন্ময়, ভ্রুক্ষেপণ ভঙ্গিতে তার দিকে তাকিয়ে। উকি ঝুঁকি দিচ্ছিস কেন? আপনার জন্য কফি। তন্ময়ের কফিটা নিয়ে নিজের রুমে ঢুকে গেল। অরু ঢোকার অনুমতি না পেয়ে মাথাটা ঢুকিয়ে দেখতে লাগলো। পরিষ্কার পরিচ্ছন্ন রুম, ঠিক যেমনটা তন্ময় থাকলে থাকতো। মোস্তফা সাহেব তো প্রতিদিন কাজের লোক দ্বারা রুমটা পরিষ্কার করিয়ে রাখেন। আজও সকালে পরিষ্কার করানো হয়েছিল। দরজায় হেলান দিয়ে মাথা ঢুকিয়ে রাখা অরু হুট করে বেসামাল ভঙ্গিতে পড়ে গেল। পড়বে না? তন্ময় হঠাৎ করে দরজা টেনে মেলে দিয়েছে। শব্দ করে ফ্লোরে পড়ে আর্তনাদ করে উঠল অরু। কোমরটা শেষ তার। কাঁদো কাঁদো চেহারা নিয়ে মাথা তুলে দেখলো তন্ময় তার সামনে দাঁড়িয়ে কফি খাচ্ছে। লোকটার এক টুকরো মায়া নেই অরুর জন্যে। নিষ্ঠুরভাবে দাঁড়িয়ে দেখে যাচ্ছে তার নির্মম অবস্থা। অরু নাক ফুলিয়ে পড়ে রইল। তন্ময় তাকে ধরে না উঠালে সে উঠবে না, এভাবেই পড়ে থাকবে। এক পর্যায়ে তন্ময় বলল, উঠছিস না কেন? আপনি সাহায্য কেন করেছেন না? তন্ময় পাশের চেয়ারে এগিয়ে দিল সামনে। এটা ধরে উঠতে বলেছে যেমন। অরু রেগে নিজেই উঠে দাঁড়ালো এবং হনহনিয়ে গেস্ট রুমের দিকে চলল। গেস্ট রুমে জয়তুন বেগম থাকবেন, তার সাথে অরুর ভালো সম্পর্ক। দেখা সাক্ষাৎ হলেই দুজন গোপন আলাপ আলোচনা হয় প্রায়শই। মাঝে মধ্যে গল্পে মশগুল হয়ে থাকে। আজও তাই ঘুরতে চলেছে। ৯টায় ডাইনিং সাজানো হয়েছে। ঘ্রাণে আশেপাশ মৌ মৌ করছে। সুগন্ধে মাতোয়ারা হয়ে সবাই ডাইনিং এ বসে পড়েছে দ্রুত। অরু সর্বপ্রথম এসে বসেছে। পরপর দীপ্ত, সাবিহা, রুবি, আকাশ। জয়তুন বেগমকে ধরে এনেছে তন্ময়। সে তার নানির পাশেই বসলো। ওহি সাহেব, আনোয়ার সাহেব উল্টো পাশে বসেছেন। সকলের শেষে এসেছেন মোস্তফা সাহেব। তার চোখ মুখ থমথমে, তবে তাতে মুগ্ধতা বিরাজমান। কতটা হাসি খুশি তিনি, সেটা অবশ্যই তার মুখমণ্ডলে ভেসে উঠেছে। আজকের সম্পূর্ণ রান্না জাবেদা বেগম একা হাতে করেছেন। বলা যায় ২-২.৫ বছর পর এই রান্নাঘরে পা রেখেছেন তিনি। সকলের জন্য রান্না করছেন ২ বছর পর। খেতে গিয়ে আর চোখে সকলেই জাবেদা বেগমকে দেখছে, কিন্তু কিছুই বলতে পারছে না। জয়তুন বেগমের উপস্থিতির কারণে সাবধানতা অবলম্বন করে কথাবার্তা বলতে হবে, তাই তো মুখ বন্ধ করে চেটেপুটে খেয়ে যাচ্ছে সবাই। খাওয়া দাওয়া শেষ হতেই বিশ্রাম নিতে বসেছেন ড্রয়িং রুমে। এক পর্যায়ে জয়তুন বেগম ঘুম ধরেছে। বিদায় নিয়ে তিনি বললেন, রাত হয়েছে, আমি ঘুমাই গেছি। বলতে বলতে উঠে দাঁড়িয়েছেন। জাবেদা বেগমও উঠে দাঁড়ালেন মায়ের সাথে। তাকে সাথে নিয়ে যাবেন উদ্দেশ্য, কিন্তু তাকে থামিয়ে জয়তুন বেগম বললেন। জামাইয়ের শরীর ভালো দেখাইতেছে না, দেখ কিছু লাগবে নাকি? তারপর তিনি নিজেই একা যেতে পা বাড়িয়েছেন। অরু দৌড়ে জয়তুন বেগমের কাঁধ ধরে তাকে যেতে সাহায্য করছে। এখন জাবেদা বেগমকে তো নিজেদের রুমেই যেতে হবে, কিন্তু তিনি চাচ্ছেন না। সোফায় বসে চুপচাপ। মোস্তফা সাহেবও তাকে তাড়া দিচ্ছেন না বা রুমে আসতেও বলছেন না। এদিকে তাদের দুজনকে একা রেখে সবাই সবার মতো নিজেদের রুমে চলে এসেছে ঘুমাতে। তন্ময় মাত্রই নিজের রুমে দরজা লাগাতে নিচ্ছিল। পূর্বে অরু দৌড়ে ঢুকে গেল বইপত্র নিয়ে। আজ সে বইপত্রে ছুতোয় তন্ময়ের সাথেই থাকবে, একদম যাবে না। না না না। তন্ময় বিরক্তির হাবভাব নিয়ে বলল, এসব কি হচ্ছে? আমাকে একটুখানি পড়াবেন? মনের দিক দিয়ে অরুর কথাটা মানে তা দাঁড়ায়, আমাকে একটুখানি আপনাকে দেখতে দিবেন? তন্ময় গম্ভীর মুখে বলল। কাল সন্ধ্যায় পড়তে আসবি। এখন নিজের রুমে যা। একটুখানি? বলতে বলতে অরু তন্ময়ের নরম বিছানায় লাফিয়ে বসলো। পরপর অনুভব করলো সে কিছুর উপর বসেছে। উঠে দাঁড়িয়ে সেটা হাতে নিল এবং এটা কি চিনতে অরুর বিন্দুমাত্র সময় লাগলো না। এটা তো আন্ডারওয়্যার, কালো রঙের আন্ডারওয়্যার। অরু সেটা ভালো মতো দেখার সৌভাগ্য পেল না, কারণ তন্ময় মুহূর্তেই তার হাত থেকে কেড়ে নিয়েছে। তারপর ধমকে উঠল। নিজের রুমে যা এক্ষুনি।
অরু কষ্ট পেল। এসব জাঙ্গিয়া টাঙ্গিয়া কি সে ধরতে চেয়েছে নাকি নিজেই সেধে বিছানায় রাখে? তাকে ধমকায়, ধমকানোর বাহানা শুধু। নিজের বইপত্র গুছিয়ে বেরিয়ে পড়ল। যাওয়ার সময় আরেকবার উকি দিয়ে বলল, দেখে ফেলেছি। তন্ময় তাড়া দিতেই দৌড়ে নিজের রুমের দরজা লাগিয়ে দিল। জয়তুন বেগমের আসার একটা বড়সড় কারণ রয়েছে। কারণটা আজ সকালে ব্রেকফাস্টের পর খোলাসা করবেন ভেবেছেন। ব্রেকফাস্ট করতে শাহজাহান পরিবারের টেবিলে বসেছে জবেদা বেগম এবং সুমিতা বেগম খাবার সার্ভ করছেন। মুস্তফা সাহেবের প্লেটে ব্রেড দিতে গিয়ে থেমে যান জবেদা বেগম। আগে সর্বদাই তিনি স্বামীকে ব্রেড দেওয়ার পূর্বে জিজ্ঞাসা করে নিতেন, ব্রেড ভেজে দিব? জিজ্ঞাসা করার কারণও আছে বটে। মোস্তফা সাহেব প্রায়শই ভাজা ব্রেড খেতে পছন্দ করেন ব্রেকফাস্ট হিসেবে। সেই সূত্রে আজও জবেদা বেগমের অভ্যাস রয়েই গিয়েছে। জিজ্ঞাসা না করলে যেমন তিনি শান্তি পাবেন না। শেষমেশ ধীরে প্রশ্ন করলেন, ব্রেড ভেজে আনবো? মোস্তফা সাহেব হালকা মাথা দোলালেন। দ্রুত ভঙ্গিতে জবেদা বেগম রান্নাঘরে ছুটলেন। বাকিরা নিজেদের খাবার নিজেই নিয়ে নিচ্ছে। যেমন অরু 4টি ব্রেড প্লেটে নিয়েছে। একটা ব্রেডে ভাজা ডিম রেখেছে ভালোভাবে। ডিমের উপর দিয়েছে সয়া সস, তার উপর আবারও ডিম। তারপর আবার সয়া সস, তার উপর পিস পিস করে কাটা 3টা শসা। ব্যাস, এগুলোর উপর আরেকটা ব্রেড দিয়ে চেপে নিয়েছে। দুহাতে সেটা মুখে তুলবে তখন অরুর ঘুম ঘুম চোখ গেল পাশে। তার পাশে তন্ময় বসে কাঁটা চামচ দিয়ে ডিম ব্রেড খাচ্ছে। এত সুন্দর হাবভাব নিয়ে ক্লিনভাবে খাচ্ছে যে অরুর বুকের বাম পাশে ব্যথা করছে। এতটা পারফেক্ট হয়ে কি হবে? এত পারফেক্ট লোকটাকে কি অরুর সাথে মানাবে? মানাবে না। অরুর আজকাল মনে হয় তন্ময়ের পেছনে তার সরল অনুভূতিগুলো বিসর্জন করা নেহাতই পাগলামি। কোথায় তন্ময় আর কোথায় সে? তন্ময় তো তাকে এই জীবনে পছন্দই করবে না। ভাবতে ভাবতে অরু তার বানানো বার্গারে বড় একটা কামড় বসালো। পরপর আরেকটা, মোট 4টা কামড়ে পুরোটা শেষ করে ফেলল। তারপর আরেকটা বার্গার বানানোর জন্য তৈরি হচ্ছে। একইভাবে বার্গার বানিয়ে এটাও 4 কামড়ে শেষ করে ফেলেছে। ডাইনিং টেবিল হতে সকলের শেষে ওরু উঠল। তখন বাড়ির সদস্যরা ড্রয়িং রুমে বসে, কারণ জয়তুন বেগম কিছু কথা বলবেন বলে জানিয়েছেন। তন্ময়ের হাতে পানির গ্লাস। সে এটা এক্স্যাক্টলি কেন নিজের হাতে রেখেছে অজানা, তবে হুট করে গ্লাস অরুর হাতে ধরিয়ে দিল। অরু বোকার মতো কিছুক্ষণ গ্লাসের দিকে তাকিয়ে থেকে একটানে পানিটুকু খেয়ে বসলো। মনেই ছিল না যে সে পানি খায়নি। এখন কি সে তন্ময়কে ধন্যবাদ জানিয়ে বকা খাবে নাকি এক গ্লাস পানি দিয়ে বকা খাবে? অবশেষে অরু ডিসিশন নিয়েছে সে কোনো বকাই খাবে না। তন্ময়কে সোফায় বসতে দেখে খালি গ্লাস আলগোছা দীপ্তর পেছনে রাখলো। যদি পানির কথা জিজ্ঞাসা করে অরু বলবে দীপ্ত খেয়ে নিয়েছে। মোস্তফা সাহেব ঘড়ির কাঁটায় চোখ জোড়া ঘুরিয়ে বললেন, মা, আমার একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে, যদি তাড়াতাড়ি। মোস্তফা সাহেবকে কথা শেষ করতে দিলেন না জয়তুন বেগম। নিজের ঝুলি হাতাতে হাতাতে বললেন, তাড়াতাড়ি? কিসের তাড়াতাড়ি? তাড়াতাড়ি নাই কোনো। কাজকর্ম ফেললা দিয়া এইখানে আইয়া বহ। এই যে আমার পাশে বসো। মোস্তফা সাহেব এগিয়ে এসে বসলেন। তিনি বসতেই জয়তুন বেগম বলতে শুরু করলেন, বয়স তো আমার কম হয় নাই। আইজ আছি কাল না থাকতে পারি। শরীরও এই ভালা এই খারাপ। আমি চাই মরার আগে তোমাদের সকলের সাথে বাড়িতে সময় কাটাইতে। সামনেই রোজারি, মাত্র একটা মাস বাকি। আমি খুব করে চাই এইবারের রোজারির সিলেক্ট করবা আমার সাথে। ড্রয়িং রুম নিঃশব্দ বিরাজমান। মোস্তফা সাহেবও চুপ হয়ে আছেন। জবেদা বেগম মায়ের হাত চেপে ধরেছেন। কিছু বলবেন, কিন্তু কি বলবেন? তন্ময় বলল, পরিবারের মাথা বাবা। বাবা যা বলবেন তাই হবে। আমার ইম্পর্টেন্ট মিটিং আছে। বলেই সে বেরিয়ে পড়ল। তন্ময়ের দেখা দেখি ওহি সাহেবও একই কথা বলে কেটে পড়লেন। পরপর আনোয়ার সাহেবও সাবিহা ভাইয়ের মতো বাবাকে ফাঁসিয়ে কেটে পড়েছে। পেছনে পেছনে অরু এবং দীপ্ত বেরিয়ে এসেছে নিজেদের স্কুল কলেজের উদ্দেশ্যে। তন্ময় তখন গাড়ি স্টার্ট দিবে। অরু দৌড়ে তন্ময়ের পাশে উঠে বসলো বিনা আমন্ত্রণে। দীপ্ত পেছনের দিকে উঠে বসেছে। এখন তারা কেন উঠে বসেছে তাহার তন্ময়কে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে না। গাড়ি স্টার্ট করেছে। অরু দীপ্তকে কলেজে দিয়ে তারপর অফিসে যাবে। অরু খুঁটিয়ে খুঁটে তন্ময়কে দেখছে। হাত ঘড়িটা কি সুন্দর তন্ময়ের হাতে ফিট হয়ে আছে, দেখতে আকর্ষণীয় লাগছে। অরু বলল, সিলেটে যেতে কি রাজি হবে চাচ্চু? দীপ্ত বলল, রাজি না হয়ে উপায় আছে, যেতে তো হবেই। খুব ভালো হবে দীপ্ত। সেই উপলক্ষে ঘুরে ফিরে আসা যাবে। আমি এবার জাফলং, মাধবকুণ্ড, জলপ্রপাত ঘুরবই ঘুরবো। আমাকে না নিয়ে গেলে ওখান থেকে ফিরবো না। আর না হলে আমি একাই যাব। বলেই অরু আর চোখে তন্ময়ের দিকে তাকালো। সিলেট 2-1 বার গিয়েছে, কিন্তু কখনো এই সুন্দর জায়গাগুলোতে ঘুরতে যাবার সুযোগ পায়নি। এবার সে যাবেই যাবে। লাগলে একাই যাবে। দীপ্ত দুষ্টু স্বরে বলল, তুমি পারবে কি? তোমার তো নভেম্বরের দিকে ইন্টারের ফাইনাল এক্সাম। এদের 2 মাস পরেই পরীক্ষা। তোমাকে কি নিবে ঘুরতে, পড়াশোনা নদীতে ভাসিয়ে?
অরু ভয় পেয়ে গেল, চোখ জোড়া বড়সড় করে ফেললো মুহূর্তেই। পরীক্ষার কথা ভুলেই বসেছিল এক প্রকার। তার মানে তাকে নেওয়া হবে না? কাঁদো কাঁদো নয়নে তাকালো তন্ময়ের দিকে। তন্ময় তখন গাড়ি চালাতে ব্যস্ত, তার দৃষ্টি অবস্থান করছে সামনে। অরু বলল, আমি বইপত্র নিয়ে গেলে হবে না? মাত্র কিছুদিনের ব্যাপার। আমাকে নিবেন সঙ্গে তন্ময় ভাই? নিব না। তন্ময় সোজা সাপটা প্রত্যাখ্যান শুনে অরু কষ্ট পেল, বুকে হাত চেপে বলল, আপনি কে? আমাকে নিবে চাচ্ছু? আপনার কোনো অধিকার নেই আমাকে। তন্ময় ঘুরে চোখ রাগাতে অরু চুপ মেরে গেল। মুখের উপর আঙ্গুল ঠেকিয়ে সে নিজেকেই নিজে নিশ্চুপ রেখেছে। গাড়ি এসে থেমেছে কলেজের সামনে। অরু এবং দীপ্ত নেমে আসলো। অরু যেতে নিয়ে আবারও ফিরে আসলো, দ্রুত কণ্ঠে বলে গেল, আপনার কোনো অধিকার নেই আমাকে নিব না বলার। আমি যাবই যাব। এক দৌড়ে অরু কলেজের ভেতর চলে এসেছে। উকি দিয়ে দেখলো গাড়িটা এখনো দাঁড়িয়ে। অরুও দাঁড়িয়ে রইল। যখন তন্ময়ের গাড়িটা গিয়েছে সেও সেখান থেকে চলে এসেছে। সামনে নজর পড়তেই দেখলো আজ মার্জির সাথে সুমনা দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে ভুল হবে। মার্জিকে ঘিরে দাঁড়িয়েছে সুমনা এবং তার সাঙ্গপাঙ্গরা। কেন? অরু দ্রুত পায়ে এগিয়ে গেল। মার্জি তাকে দেখে চোখ মুখ অন্ধকার করে ফেলেছে, যেমন অভিযোগ করছে। ওদের সামনে গিয়ে প্রশ্ন করলো। কি হয়েছে? মার্জি রেগে বলল, দেখ এই মেয়েগুলো কি সব বকছে, এক একটার মাথায় সমস্যা। আজে বাজে বকছে তো। মাথায় সমস্যা না হলে দাঁতে, দাঁতের সমস্যা হলে আকাশ ভাইয়ের ক্লিনিকে ভর্তি করে দিব। বলেই অরু হাসলো। পরপর শব্দ করে হাসতে হাসতে মার্জির হাত ধরে চলে যাচ্ছে। পেছনে সুমনার চেঁচামেচি সম্পূর্ণ অগ্রাহ্য করলো। শুনতেই পায়নি এমন হাব ভাব নিয়ে রেখেছে। মার্জি বিরক্ত স্বরে বলল, মেয়েটা প্রচন্ড নষ্ট। বিকেলে অফিস থেকে 1 আওয়ার ছুটি নিয়ে বেরিয়েছে সাবিহা। ক্লোজ ফ্রেন্ড তামান্না এসেছে দেখা করতে। আর্জেন্ট কথা আছে নাকি? সাবিহা রেস্টুরেন্টে ঢুকে দেখলো তামান্না বসে কফি খাচ্ছে। সে অপর পাশে গিয়ে বসলো। তামান্না হেসে শুধালো, সমস্যা হয়নি তো কোনো? না না, তুই বল কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, তোকে সুসংবাদ দেওয়ার আছে। কিসের? তামান্না ব্যাগ থেকে লাল রঙের একটা কার্ড বের করে এগিয়ে দিল। বিয়ের কার্ড। সাবিহা চোখ জোড়া বড় বড় হয়ে গিয়েছে, চমকে তাকালো তামান্নার দিকে। তামান্না লাজুক ভঙ্গিতে বলল, দোস্ত, বিয়ে ঠিক হয়ে গেছে। কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস। তোর কিন্তু আসতেই হবে হলুদে, এবং নাচতেও হবে। না না প্লিজ, আমি খুব ব্যস্ত। এসব শুনবো না, ব্যস্ত ট্যাস্ত সাইডে রাখ। আর তন্ময় ভাই, অরু, দীপ্ত ওদের আনতে একদম ভুলবি না। সাবিহা চিন্তায় পড়ে গেল। এভাবে কিছুদিন আগে ছুটি নিয়েছিল পরীক্ষার জন্য, এখন আবার হুট করে তার নজর গেল সামনে। দেখলো অয়ন আসছে এদিকে। সাবিহা নড়ে চড়ে বসলো। এই ছেলে এখানে কি করছে? তামান্না অয়নকে দেখে হেসে বলল, আরে তুই এখানে এই তো এক কাপ কফি খেতে এলাম। আয়, আমাদের সাথে বস। দিন দিন বড় হয়ে যাচ্ছিস, লম্বা চওড়া আর কত হবি। কেউ বলবে তুই আমাদের ছোট্ট ভাই। অয়ন স্বাভাবিকভাবেই ঠিক সাবিহার সাথে বসেছে ছুঁয়ে ছুঁয়ে। সাবিহা কিছুটা চেপে গেল। অয়ন ফাজলামো সুরে বলল, তাহলে ভেবে নাও তোমাদের প্রেমিক আমি। আপত্তি আছে কি সাবিহা আপু? সাবিহার চোখ মুখ অন্ধকার হয়ে থাকলেও তামান্না ভীষণ খুশি। সে হাসতে হাসতে বলল, প্রেমিক বলবে, বিশ্বাস করতেই পারে। তোকে দেখে তো ছোট ভাই লাগে না, তাই না সাবিহা? অয়ন, চোখের পলক কেমন, চোখের পলকে কেমন বড় হয়ে গেল। এই তো কিছুদিন আগে খেলতে দেখেছি, আর এখন ছেলে বিজনেস করে। তা প্রেম টেম করিস নাকি? না, মেয়ে পাই না তো। তোমার চোখে ভালো মেয়ে থাকলে বলতে পারো, একটা প্রেম করা দরকার। তোমার চোখে না থাকলে সাবিহা আপুর চেনা যারা নিশ্চয়ই ভালো মেয়ে আছে। আছে না সাবিহা আপু? তামান্না বলল, মজা করছিস? তোকে মেয়ে খুঁজে দিতে হবে আমাদের। সুন্দরী মেয়েরা তোর জন্য লাইন পেতে বসে। অয়ন হেসে বলল, অর্ডার দাও, কি খাবে? তুই খাওয়াবি? হুম। আচ্ছা, তাহলে অর্ডার দিলাম কিন্তু। হুম। অয়ন সাবিহার দিকে তাকালো, যে আপাতত চোখ মুখ অন্ধকার করে বসে। অয়ন কণ্ঠ নরম করে ধীর গলায় বলল, আপনার জন্য কি অর্ডার দিব? মিল্কশেক? সাবিহা অভিমানী চোখে তাকালো। এতক্ষণের অভিমান মুহূর্তে ধুয়ে মুছে গেল তার। বুকের উপর ধামাচাপা দেওয়া পাথরটা উঠে গেল। খাবো না। মায়ের খাবেন? সাবিহা বড় বড় চোখ করে তাকালো, যেন সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। অয়ন আবেদনময়ী কণ্ঠে বলল, কথা না শুনলে মায়ের দিব আপনাকে। আদুরে মায়ের। লজ্জায় সাবিহার কান গরম হয়ে গিয়েছে। কোনো মতে নিজেকে সামলে তামান্নার দিকে তাকিয়ে রইল। অয়নের দিকে আর তাকানোর সাহস পেল না। বুকের ভেতর সবকিছু ওলটপালট হয়ে আছে। অয়ন নিজে থেকে সাবিহার জন্য অর্ডার করেছে। অর্ডার আসতে 10 মিনিট সময় নিয়েছে। খেতে খেতে তামান্না বলল, তোদের বাড়িতে কার্ড চলে গিয়েছে, হলুদে সুন্দর মতো চলে আসবি। আসলে কি দিবে? কি চাই? একটা গার্লফ্রেন্ড। বলেই উচ্চস্বরে হাসতে লাগলো।
তামান্নাও হাসছে। দুজনার কথোপকথনের মধ্যে সাবিহা চুপচাপ খাচ্ছে। এক পর্যায়ে তামান্নাকে যেতে হবে। সে বেশিক্ষণ থাকতে পারবে না, বিদায়। এখনই চলে যেতে হবে। অয়ন বলল, আমি দিয়ে আসবো? না না, গাড়ি আছে সাথে, তুই বরং সাবিহাকে দিয়ে আয়। তামান্না চলে যেতে অয়ন এবার পুরোপুরি সাবিহার দিকে ঘুরে বসলো। সাবিহা উঠতে উঠতে বলল, আমি একাই যেতে পারবো। অয়ন সাবিহার হাত টেনে পুনরায় বসিয়ে দিল। সাবিহার চোখ মুখ ভালোভাবে দেখে খাবারের প্লেট সামনে নিয়ে বলল, খেয়ে শেষ করুন তারপর। তুমি এইভাবে তাকিয়ে থাকলে খাবো কি করে আমি? অভ্যাস করে নিন। সাবিহা দীর্ঘ নিঃশ্বাস ফেলে খেতে লাগলো। খাওয়া শেষ করে বসে রইল। অয়ন উঠে গিয়েছে। টাকা পরিশোধ করে এসে দেখে সাবিহা নেই, একাই বেরিয়েছে। এখন রেগে নিশ্চয়ই অয়ন দৌড়ে বেরোলো। সাবিহা রিকশা ডাকছে। অয়ন তার হাত চেপে ধরলো, টেনে বাইকের সামনে এনে দাঁড় করিয়ে বলল, এখনও রেগে আছেন? আমি মজা করেছি তখন। আমার গার্লফ্রেন্ড কেন লাগবে? আপনি আছেন তো? সাবিহার খুব রাগ হলো অয়নের প্রতি। একটু আগে স্বেচ্ছায় কতগুলো কথা বলে তাকে কষ্ট দিল। এখন আবার কি সুন্দর করে কষ্টগুলো ধুয়ে মুছে সরিয়ে দিল। কেন এমনটা করবে? সাবিহা কি তার হাতের পুতুল নাকি? অরু জয়তুন বেগমের রুমে ঘুরঘুর করছে। একসময় সেখান থেকে সুমিতা বেগমের পিছু গেল। সেখানে কিছুক্ষণ ঘুরঘুর করে ড্রয়িং রুমে বসলো। কিছুক্ষণ টিভি দেখে উঠে দাঁড়ালো। কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছে না। চলে এলো বারান্দায়। গালে হাত চেপে বারান্দায় দাঁড়িয়ে রইল। ৯টা বেজে গিয়েছে। এখনো তন্ময় ফেরেনি। ফিরতে ফিরতে ৯:৩০ বাজবে হয়তো। অরুর এখনই ঘুম ধরেছে। ঘুমালে আজ আর উঠতে পারবে না। তন্ময়কে কিভাবে দেখবে? অরু বইপত্র বুকে জড়িয়ে চোখ বন্ধ করছে তো খুলছে। একসময় এ দুলে পড়ে যেতে নিচ্ছিল। নিজেকে কোনো রকমে সামলে তন্ময়ের রুমের দরজা খুলল। টেবিলে নিজের বইপত্র রেখে চেয়ারে বসলো। ঝুলতে ঝুলতে ঘুমিয়ে পড়েছে। তন্ময় যখন রুমে ঢুকেছে ঘড়ির কাঁটা তখন ১০টা ১৫-তে। অরুকে দেখে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল, যেন ঘুমন্ত অরুকে দেখছে। তারপর শব্দহীনভাবে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গিয়েছে। বেরিয়ে টাওয়েল বিছানায় ফেলে টেবিলের কাছে গেল। আলগোছে অরুকে পাজা কোলে তুলে নিল। অরু কিছুটা নড়ে চড়ে উঠেছে। তন্ময়ের বুকে কিছু একটা খোঁজাখুঁজি করে মাথাটা আরামসে হেলিয়ে রাখলো। সেভাবে তাকে নিয়ে তন্ময় অরুর রুমে গিয়েছে। বিছানায় শুইয়ে উঠতে নিয়ে খেয়াল করলো অরু তার টি-শার্ট খামচে ধরে আছে। ছাড়াতে চাইলে ছাড়ছে না। এক পর্যায়ে ঘুমের মধ্যে অরু বিরক্ত হয়ে চোখ জোড়া আধো আধো খুলছে। তন্ময়ের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, এমন কেন করেন? আমার থেকে শুধু পালিয়ে যান কেন? আমাকে কেন সব সময় এড়িয়ে চলেন? তাহলে কি করব? আমার সাথে থাকবেন সব সময়। থাকবো। অরু হাসলো। তন্ময়ের হাত জড়িয়ে ঘুমিয়ে পড়ল। অস্পষ্ট স্বরে আরো কিছু কথা বলল। তবে তা শোনা গেল না। তন্ময় চেয়ার টেনে পাশেই বসে রইল। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি নয়নিকা, ভয়েস অফ রোহিত চ্যানেলের পক্ষ থেকে গল্পগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তোমরা। এই যে বন্ধুরা, ভয়েস অফ রোহিত চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, যেন আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে তুমিই পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী গল্পতে। ধন্যবাদ সবাইকে।